হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা এবার স্টার্ট করি। আমরা সি প্রোগ্রামিংয়ের লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? আমরা ইফ এলস কনস্ট্রাক্ট পড়ছিলাম, তাই তো? ডিসিশন মেকিং স্টেটমেন্ট পড়ছিলাম, তাই না? তো তার পর যেগুলো আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যে যেগুলো ইফ এলসের পার্টটা আমরা পুরোটা পড়েছি। আর তারপরে বেসিক্যালি যেটা আছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট, তারপরে যেটা আছে তোমার সুইচ কেস আর গো টু স্টেটমেন্ট। অলরেডি এই তিনটে টপিকের ওপরে, সাব টপিকের ওপরে আমি দেখবে তিনটে ভিডিও তোমাদের ক্লাসরুমে শেয়ার করেছি, সেটা সবাই একটু দেখবে। আর আজকে আমি যে টপিকটা দিয়ে শুরু করব, দ্যাট ইজ আ লুপ। আজকে আমরা লুপ পড়ব। তো লুপের মধ্যে আমরা ফার্স্টে আমরা ডিফারেন্ট টাইপ অফ লুপ দিয়ে আমরা শুরু করব। তো অলরেডি আমি অ্যারে পড়ানোর জন্য আমি লুপটা একবার শুরু স্যার করেছিলাম। বলছিলাম আপনার আওয়াজটা খুবই আস্তে আছে, কথার আওয়াজটা। কথার আওয়াজটা আস্তে আস্তে একটু, আমার ভলিউমটা কমে গেছে অ্যাকচুয়ালি। এবার ঠিক আছে আওয়াজটা? এবার ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার স্যার একদম। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। সো আজকে আমরা অ্যারে পড়ানোর জন্য আমি ফর লুপটা একবার পড়িয়েছিলাম অ্যালগোরিদমের ক্লাসে। যাই হোক, তো আমরা সি এর ক্লাসে আমাদের বেসিক্যালি লুপটা আবার পড়তে হবে, কারণ সিতে অনেকে আছে আরও নতুন। সো আমরা লুপ দিয়ে আমরা স্টার্ট করব, ওকে। লুপ দিয়ে আমরা স্টার্ট করব। বেসিক্যালি আমি যেটা আমি টার্গেট নিয়েছি, আমি হোয়াইল থেকে স্টার্ট করব। আমি আগে মনে হয় হোয়াইলটা পড়াইনি, আমি হোয়াইল পড়িয়ে তারপরে আমরা ফর লুপে যাব, ওকে। সো লুপকে আমরা সিতে আরেকটা নামে আমরা চিনতে পারি, তাকে বলা হয়, সেই নামটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, ওকে। আরেকটা নাম হচ্ছে লুপের, সেটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট। মানে আমরা কিছু ব্লক অফ, বাবা এখনো কত জয়েন করছে, ওকে। সো আমরা কিছু ব্লক অফ স্টেটমেন্টকে আমরা বারবার ইটারেট করব। ইটারেট করা মানে হচ্ছে আমি বারবার এক্সিকিউট করব, বা সিকোয়েন্সিয়ালি আমি কিছু সেট অফ স্টেটমেন্টকে আমরা বারবার ইটারেট করাবো। দ্যাট ইজ আ ইটারেটিভ স্টেটমেন্ট, ওকে। তাহলে ইটারেটিভ স্টেটমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা লিস্ট অফ স্টেটমেন্ট মানে আমার লিস্ট অফ কোড বলতে পারো বা লাইন অফ কোড বলতে পারো সি এর, সেই লিস্ট অফ স্টেটমেন্টকে আমরা তার যে এক্সিকিউশন তাকে আমরা রিপিট করাবো, ওকে। তাকে আমরা রিপিট করব। সেই রিপিটটা কতক্ষণ পর্যন্ত চলবে সেটা কিন্তু ডিপেন্ড করবে সেটা কন্ডিশনের ওপরে, যে আমি আমার একটা ব্লক অফ কোডকে আমি কতবার এক্সিকিউশন করতে চাইছি, সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার কন্ডিশনের ওপরে। তাহলে আমরা লুপ বলতে যেটা বুঝি সি এর রেসপেক্টে, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা টাস্ক হয়তো বারবার পারফর্ম করতে চাইছি। সেই টাস্কটাকে বারবার পারফর্ম করতে গেলে আমাকে হয়তো সেই টাস্কটাকে পারফর্ম করতে আমার যদি 5 লাইনের কোনো কোড লিখতে হয় সিতে, তাহলে আমাকে সেই কাজটা যদি আমাকে 5বার পারফর্ম করতে হয়, তাহলে আমাকে 5 × 5 আমাকে 25 টাইমস আমাকে সেই কোডটা আমাকে লিখতে হবে, বা সেই লাইনগুলো আমাকে রিপিট করতে হবে, লিখতে হবে। কিন্তু তার জায়গায় যদি আমরা একটা যদি ইটারেটিভ স্টেটমেন্ট ব্যবহার করি, যেখানে হয়তো সেই 5টা লাইনের কোড আমি 5বার এক্সিকিউট করতে চাইছি, তার জন্য আমি একটা লুপ তৈরি করলাম, যে লুপটার একটা ইনিশিয়াল ভ্যালু থাকছে, যে লুপটার একটা কন্ডিশন থাকছে, যার বেসিসে আমার সেই ব্লক অফ কোডটা বারবার এক্সিকিউট করবে। তো সেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখবো, ডিফারেন্ট টাইপের লুপের কনসেপ্ট যখন আমরা দেখবো, তখন সেখানে আমরা লুপটা কীভাবে কাজ করে বা কেন আমরা লুপ ব্যবহার করি আমাদের সি প্রোগ্রামিংয়ে। শুধুমাত্র সিতে নয়, আমাদের ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু লুপের কনসেপ্ট আছে, যেটা সি বলো, C++ বলো, জাভা বলো, বা তোমরা পিএইচপি বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের লুপের একটা কনসেপ্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, লুপের কনসেপ্ট। তো আমরা বেসিক্যালি সিতে লুপকে আমরা আমরা ডিভাইড করতে পারি, লুপকে আমরা আমরা ক্লাসিফাই করতে পারি, ওকে। তো আমরা অনেকে জানি যে লুপ হচ্ছে 3 রকমের। স্যার আপনি 2 রকমের কেন বলছেন? তো আমরা লুপের একটা ব্রডলি ক্লাসিফাই করছি লুপকে। আমি ফার্স্ট যে টাইপের লুপ তার নাম দিচ্ছি এন্ট্রি কন্ট্রোল লুপ, ওকে। ফার্স্ট টাইপের যে লুপ তার আমি নাম দিচ্ছি এন্ট্রি কন্ট্রোলড লুপ। আর সেকেন্ড যে টাইপের লুপটার আমি নাম বলবো, তার নামটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ,
ওকে, সো লুপকে আমরা বেসিক্যালি টু টাইপে ডিভাইড করছি, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। তাহলে কোনো একটা লুপ বা কিছু লুপের হেল্প নিয়ে আমরা এন্ট্রিটাকে কন্ট্রোল করতে পারবো, আর কিছু লুপ আছে যে লুপগুলো আমাকে এক্সিটটাকে কন্ট্রোল করতে আমাকে হেল্প করবে। তো কোনটা আমি কেন এন্ট্রি কন্ট্রোল করতে যাব বা কেনই বা আমরা এক্সিট কন্ট্রোল করতে যাব তার ক্লাসিফিকেশন আমি দেব, যে আমার কেন এন্ট্রি কন্ট্রোল করা দরকার। কারণ আমি ধরুন চাইছি একটা কোনো কাজ করব, যে কাজটা করার জন্য আমি হয়তো এন্ট্রির সময় আমি কন্ডিশনটাকে চেক করে নিচ্ছি যে যে এই কাজটা করতে যাচ্ছে সে কি ভ্যালিড না ইনভ্যালিড, বা সে অথেন্টিকেট না অথেন্টিকেট নয়। যদি সে অথেন্টিকেট হয়, তার অথেন্টিকেশনের জন্য তার কিছু ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে বা তার কিছু ক্রেডেন্সিয়াল থাকবে। আমি সমস্ত ক্রেডেন্সিয়াল চেক করে যদি এন্ট্রি নেওয়ার টাইমে কিন্তু আমি ক্রেডেন্সিয়ালটাকে চেক করছি, যদি দেখি যে হ্যাঁ আমার ক্রেডেন্সিয়ালটা ঠিক আছে, আমি তখন তাকে এন্টার করতে দিচ্ছি লুপের ভিতরে, যাতে সে লুপের ভিতরে ঢুকে সেই কাজটাকে বারবার করতে পারে। তাকে আমরা বলছি এন্ট্রি কন্ট্রোল, মানে আমি ঢোকার সময় আমি কন্ডিশন চেক করছি। আর এক্সিট কন্ট্রোল বলতে বোঝায় যে আমি প্রথমবার তাকে ঢোকার পারমিশন দিলাম কোনো কন্ডিশন চেক করা ছাড়াই, সে তার যা কিছু ভ্যালু থাক, তার সে যে কোনো কন্ডিশনস নিয়ে সে প্রথমবার ঢুকে পড়লো, ঢুকে পড়ে প্রথমবার আমার লুপের মধ্যে যে কোডটা সেই কোডটাকে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর যখন বেরিয়ে আসছে তখন তাকে আমি এবার ধরেছি যে তোমার কন্ডিশন চেক করব। তখন তার কন্ডিশন চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার কন্ডিশনটা ফলস, তাকে আমি কিন্তু আর ফার্দার ঢোকার কোনো পারমিশন দেবো না। কিন্তু যদি তার কন্ডিশনটা আবার ট্রু হয় তাহলে তাকে কিন্তু আমি আবার তাকে ঢোকার পারমিশন দেবো। তাহলে একটা আমরা এন্ট্রি টাইমে আমরা কন্ডিশন চেক করছি, তাকে আমরা বলছি এন্ট্রি কন্ট্রোল লুপ। আর যে লুপে আমরা এক্সিট করার সময়, লুপ থেকে এক্সিট করার সময় যদি আমরা কন্ডিশন চেক করি, তখন সেই টাইপের লুপকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। সো আমরা সিতে বেসিক্যালি টু টাইপের লুপ পড়ব, আর যে লুপ আমাকে এন্ট্রি কন্ট্রোল করতে আমাকে হেল্প করে সেই লুপ দুটোর, সেই লুপের এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। এই ফর আর হোয়াইলের থ্রু দিয়ে আমরা এন্ট্রি কন্ট্রোল করতে পারি। আমি আমার লুপের ভেতরে ঢোকার সময়, আমি ঢোকার আগেই আমি কিন্তু এন্ট্রি নেওয়ার সময় কিন্তু কন্ডিশনটা চেক করি। দ্যাট ইজ আ ফর আর হোয়াইল কিন্তু সেই কাজটা করতে আমাকে হেল্প করে। আর যে লুপের থ্রু দিয়ে আমরা এক্সিট কন্ট্রোল করতে পারি সেই লুপটার নাম হচ্ছে ডু হোয়াইল লুপ। সো বেসিক্যালি আমরা লুপকে টু টাইপে ডিভাইড করলাম, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে ফর আর হোয়াইল, আর এক্সিট কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে ডু হোয়াইল। তো আমরা যে ফরের কথা বলছি বা হোয়াইলের কথা বলছি বা ডু, আবার এখানে একটা হোয়াইল আছে, এই যে ফর হোয়াইল ডু, এটা সবাই কিন্তু একটা করে কিওয়ার্ড আমাদের সিতে। তো সিতে আমরা জানি যে সিতে আমাদের কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, আর যে রিজার্ভ ওয়ার্ডগুলোর মিনিংটা কিন্তু অলরেডি ডিফাইন করা থাকে, সেই রিজার্ভ ওয়ার্ডগুলোকে আমরা বলি বেসিক্যালি কিওয়ার্ড। তো সিতে এরকম 32 নাম্বার অফ কিওয়ার্ড আছে, তার মধ্যে কিন্তু ফর একটা কিওয়ার্ড, হোয়াইল একটা কিওয়ার্ড, আর ডুটা কিন্তু আরেকটা কিওয়ার্ড। তাহলে আমরা ফর হোয়াইল ডু হোয়াইল পড়তে গিয়ে আমরা নতুন তিনটে কিওয়ার্ড সম্বন্ধে জানলাম, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে হোয়াইল, আর একটা হচ্ছে ডু। এই তিনটে কিন্তু আমাদের সিতে 32টার মধ্যে তিনটে হচ্ছে কিওয়ার্ড। আরও তো কিওয়ার্ড তো আছে যেটা আমরা দেখেছি, যেমন ইন্ট, ক্যার, ফ্লোট। আমরা ইফ এলস পড়েছি, ইফটা একটা কিওয়ার্ড, এলসটা একটা কিওয়ার্ড। এছাড়া আরও ডিফারেন্ট কিওয়ার্ড আছে, সেটা আমরা নেক্সট টপিক যখন পড়বো তখন আমরা আস্তে আস্তে সেই কিওয়ার্ডগুলোর নামগুলো আমরা জানতে পারবো। তো এটা হচ্ছে লুপের বেসিক ইন্ট্রোডাকশন, যে আমরা লুপ কি না, যখন কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে আমরা বারবার রিপিট করাতে চাইবো তখন সেই পারপাসে আমাকে লুপ ব্যবহার করতে হবে, আর লুপ ব্যবহার না করলে আমাকে সেই কাজটা বারবার করতে হবে। আমি সাপোজ হয়তো আমি হয়তো চাইছি যে একটা কোনো মেসেজকে আমি হয়তো 5বার ডিসপ্লে করব। তাহলে একটা মেসেজকে 5বার ডিসপ্লে করতে গেলে আমাকে একটা মেসেজকে ডিসপ্লে করার জন্য আমাকে প্রিন্টএফ স্টেটমেন্ট লিখতে হয় সিতে। আমি সিতে প্রিন্টএফ স্টেটমেন্ট লিখলাম যে আমি হয়তো লুপ বলে একটা মেসেজকে ডিসপ্লে করব। আমি এখানে হয়তো লুপটাকে ডিসপ্লে করলাম, তাহলে আমার এই প্রিন্টএফ লুপ করলে আমার তো লুপটা আউটপুট স্ক্রিনে একবারই দেখাবে। আমাকে 5বার ডিসপ্লে করতে বলেছে একটা মেসেজকে, বা এই মেসেজটা ধরো লুপ, মেসেজটার নামই হচ্ছে লুপ। তাহলে আমাকে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা আমাকে 5বার লিখতে হবে। প্রিন্টএফ লুপ, আবার প্রিন্টএফ লুপ, আবার প্রিন্টএফ লুপ, আবার প্রিন্টএফ লুপ। তাহলে এই কাজটা 5বার, 5 টাইমস বলে হয়তো আমার কাছে পসিবল যে আমি 5বার হয়তো প্রিন্টএফ করে আমি 5বার লিখলাম। কিন্তু যদি আমাকে বলতো যে আমাকে এই লুপ মেসেজটা আমাকে 500 টাইমস আমাকে ডিসপ্লে করতে হবে, তখন সেক্ষেত্রে কিন্তু কাজটা আমাদের কাছে খুব মানে টিডিয়াস হয়ে যেত, খুব ডিফিকাল্ট হয়ে যেত। আমাকে 500 টাইমস আমাকে আমাকে এই প্রিন্টএফ লুপটা আমাকে বারবার লিখতে হচ্ছে।
তখন আমরা কি চিন্তা ভাবনা করলাম যে এই 5টা লাইন, এই একটা স্টেটমেন্টকে আমাকে 5বার লিখতে হচ্ছে, সেই স্টেটমেন্টটাকে আমাকে এখানে 500বার লিখতে হবে। তাহলে যদি আমরা একটা এরকম কোনো ব্যবস্থা করে রাখতে পারি যে আমি যদি একটা কোনো লুপ লাগিয়ে রাখতে পারি, যে লুপের ভিতরে আমি প্রিন্টএফ লুপটাকে ভরে দেবো, তাহলে আমি সেই লুপটাকে 500বার ঘুরিয়ে দেবো। তাহলে আমার লুপটা যদি 500বার ঘোরে, তাহলে প্রত্যেকবার লুপটা ঘোরার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই প্রিন্টএফ লুপ, এই যে আমার যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাও কিন্তু আমার 500বারই এক্সিকিউট হবে। আর 500বার এক্সিকিউট করলে আমার এই লুপ মেসেজটা আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে 500বারই দেখাবে। তো তখন সেটাই কিন্তু বেসিক পারপাসটা হচ্ছে লুপের বেসিক পারপাস, যে আমরা কোনো পার্টিকুলার স্টেটমেন্টকে যদি আমরা রিপিট করতে চাই ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, আমার কিন্তু একটা কন্ডিশন থাকবে। এই যে আমি বলছি 500বার আমার লুপটা ঘুরবে, তো তার জন্য কিন্তু আমাকে একটা কন্ডিশন সেট করতে হবে। আর যে কন্ডিশনের একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, যে আমি 1 থেকে 500 পর্যন্ত লুপটাকে ঘোরাচ্ছি, বা আমি 0 থেকে 499 বার পর্যন্ত লুপটাকে ঘোরাচ্ছি, বা হয়তো আমি 100 থেকে শুরু করেছি, আমি তোমার 600 পর্যন্ত লুপটাকে ঘোরাচ্ছি। মানে আলটিমেট আমাকে লুপটাকে 500 বার ঘোরাতে হবে। আমার ইনিশিয়াল ভ্যালু আর আমার ফাইনাল ভ্যালুর মধ্যে কিন্তু সেই ডিফারেন্সটা তোমাকে মেনটেন করতে হবে, যাতে আমার লুপটা 500 বার ঘোরে। তো দ্যাট ইজ দ্য পারপাস অফ লুপ। আর এই লুপ ব্যবহার করলে আমাদের প্রোগ্রামের এফিসিয়েন্সি বাড়ে, যে আমাকে বারবার একই স্টেটমেন্টকে লিখতে হয় না। কিন্তু লুপের এক্সিকিউশন টাইমটা আমার কিন্তু বেসিক্যালি আমাকে বারবার তো সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে, তার জন্য কিন্তু সিপিইউর একটা কমপ্লেক্সিটি বেড়ে যায়। আমার মেশিনের পারফরমেন্সটা কোথাও কোথাও হয়তো ভালো হয়, আবার কোথাও কোথাও হয়তো তোমার ডিগ্রেড করে, যখন আমার লুপের হয়তো এই যে যেটা আমার টার্মিনেশন যে ভ্যালুটা বা আমার যে লিমিটটা 500 বা 499, যদি তোমার এটা যদি লার্জার হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফরমেন্সটা কোনো কোনো কারণে ডিগ্রেড করতে পারে। কিন্তু লুপ ব্যবহার করে আমাদের অনেক সুবিধা আছে, যে সুবিধাগুলোকে পাওয়ার জন্যই আমরা লুপটাকে বেসিক্যালি ব্যবহার করি। ওকে, তো এবার আমরা যে যে টাইপের, যে ডিফারেন্ট টাইপের আমরা ইটারেটিভ স্টেটমেন্ট দেখলাম, হোয়াইল, ফর, ডু হোয়াইল, আমরা প্রথমে হোয়াইল দিয়ে স্টার্ট করব। হোয়াইল লুপ দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, হোয়াইল লুপ। আমরা হোয়াইল লুপের সম্বন্ধে প্রথমেই জানতে গেলে আমি কিছু ক্যারেক্টারিস্টিক লিখবো হোয়াইল লুপের রেসপেক্টে। আমি প্রথমেই ক্যারেক্টারিস্টিক বলতে পারি যে হোয়াইল লুপ হচ্ছে এক্সাম্পল অফ এ এন্ট্রি কন্ট্রোল লুপ। হোয়াইল লুপ ইজ এক্সাম্পল অফ এ এন্ট্রি কন্ট্রোলড লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপের একটা এক্সাম্পল হচ্ছে হোয়াইল লুপ, সেটা আমরা দেখেছি। তাহলে হোয়াই যদি আমাকে বলে যে কেন হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়, তার রিজনটা হচ্ছে যে হোয়াইল লুপে আমি যখন কোনো সেট অফ স্টেটমেন্টকে যখন রিপিটেডলি এক্সিকিউট করবার চেষ্টা করি, তখন হোয়াইল লুপে ঢোকার জন্য আমার ইনিশিয়ালি কন্ডিশনটা চেক হয়। যদি কন্ডিশনটা ট্রু হয় দেন আমি লুপের ভেতরে ঢুকতে পারি, আর যদি কন্ডিশনটা ফলস হয় আমি কিন্তু লুপের ভেতরে ঢুকতে পারি না। তাহলে এন্ট্রি নেওয়ার সময় আমাকে যেহেতু কন্ডিশনটা চেক করছে বলে, তখন তার জন্য হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। আর হোয়াইল লুপে বেসিক্যালি যে কিওয়ার্ডটা ইউজ হয়, হোয়াইল লুপটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে কিওয়ার্ডটা ইউজ হয়, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে হোয়াইল। তাহলে কিওয়ার্ড ইউজড আমি এখানে লিখতে পারি হোয়াইল। হোয়াইল, ওকে। নাম্বার 3, আমার যে কোনো লুপ, সেটা ফর বলো বা হোয়াইল বলো বা ডু হোয়াইল বলো, যে কোনো লুপের বেসিক্যালি 3টে পার্ট থাকে। আমরা ফর লুপ তো আগে কিছুটা হলেও পড়েছি। সেই 3টে পার্ট নিয়ে যে কোনো লুপ কনসিস্ট হয়। কী কী পার্ট থাকে না, আমার যে কোনো লুপে তোমার বেসিক্যালি 3টে পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস, সেকেন্ড পার্টটা হচ্ছে আমার কন্ডিশন, আই প্লাস প্লাস, তারপর আর মানে থার্ড প্লাস পার্টটা মাইনাস। হচ্ছে আমার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আপডেট। ইনক্রিমেন্ট আর হ্যাঁ, ডিক্রিমেন্ট বা আপডেট। ওকে, সবসময় যে আমাকে প্লাস প্লাস করতে হবে বা মাইনাস মাইনাস করতে, তার কোনো মানে নেই। আমি এখানে কিছু আপডেটও করতে পারি, আমি কিছু এখানে মাল্টিপ্লিকেশন করতে পারি, আমি এখানে কিছু ডিভিশন করতে পারি, যে কোনো অপারেশন করতে পারি আমি। সবসময় যে আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো আমরা বেসিক্যালি 3টে পার্ট নিয়ে আমাদের লুপ কনসিস্ট হয়। 3টে পার্ট নিয়ে আমাদের লুপ কনসিস্ট হয়, ঠিক আছে। ফার্স্ট পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস, সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশন, আর থার্ড পার্টটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, বা আমি এখানে পাশে স্ল্যাশ দিয়ে লিখে রাখলাম আপডেশন। আমার যে লুপ ভেরিয়েবল থাকবে তাকে আমাকে আপডেট করতে হয়। দ্যাট ইজ আ থার্ড পার্ট। তো এই 3টে পার্ট কোনো কোনো লুপের ক্ষেত্রে আমার 3টে পার্টই হচ্ছে, আমার কোনো কোনো পার্ট এখানে অপশনাল থাকতে পারে, আবার কোনো কোনো পার্ট আমার ম্যান্ডেটরি থাকতে পারে। তাহলে কোনগুলো অপশনাল পার্ট আর কোনগুলো ম্যান্ডেটরি পার্ট, সেটা আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের লুপ যখন পড়বো তখন সেখানে আমরা জানতে পারবো। ওকে, আর হোয়াইল লুপ কি করে না, হোয়াইল লুপ যেটা করে সেটা হচ্ছে যে রিপিটিং রিপিটিং ওয়ান অর মোর স্টেটমেন্ট
আমার লুপের ভেতরে একটাও স্টেটমেন্ট থাকতে পারে, আবার মোর দ্যান ওয়ান স্টেটমেন্টও থাকতে পারে, যাকে হয়তো আমরা বারবার রিপিট করতে চাইছি। তাহলে রিপিটিং ওয়ান অর মোর স্টেটমেন্ট, কতক্ষণ পর্যন্ত আমার সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউশন করবে? যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু আছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু আছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমার ওই স্টেটমেন্টগুলোকে সে রিপিট করবে। তাহলে হোয়াইল আ কন্ডিশন ইজ ট্রু, হোয়াইল এ কন্ডিশন ইজ ট্রু, যতক্ষণ কন্ডিশন আমার ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ওই ওয়ান আর মোর স্টেটমেন্ট রিপিট করবে। ওকে, আর থার্ড পয়েন্ট বলতে পারি আমরা, যদি কন্ডিশনটা আমার ফলস হয়ে যায়, যদি কন্ডিশনটা আমার ফলস হয়ে যায়, তাহলে তখন কি হবে? তখন কিন্তু লুপের বডি অফ দ্য লুপ বা লুপের মধ্যে আমার যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো কিন্তু এক্সিকিউট করবে না। ওকে, তো সেই পয়েন্ট আমি এখানে আর দেখাচ্ছি না বা লিখছি না। তাহলে আমরা হোয়াইল লুপ সম্বন্ধে আমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক জানতে পারলাম, কয়েকটা পয়েন্ট জানলাম, যে হোয়াইল লুপ একটা এন্ট্রি কন্ট্রোল লুপ। হোয়াইল লুপে আমরা হোয়াইল কিওয়ার্ডটাকে ব্যবহার করি, আর হোয়াইল লুপেরও তিনটে পার্ট থাকতে পারে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস, একটা হচ্ছে কন্ডিশনস, একটা হচ্ছে আপডেশন। তো সবসময় যে আমাকে আপডেশন করতে হবে বা আমাকে যে ইনিশিয়ালাইজেশনস করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা ইনিশিয়ালাইজেশন না করেও কাজটা করতে পারি, হোয়াইল লুপ দিয়ে কাজ করতে পারি। আমাকে কিন্তু কন্ডিশনটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ যার বেসিসে আমার কিন্তু লুপটা এক্সিকিউট করবে, কতবার লুপটা এক্সিকিউট করবে তার জন্য কিন্তু আমাকে কন্ডিশন অবশ্যই আমাকে স্পেসিফাই করতে হবে হোয়াইল লুপের ক্ষেত্রে। স্যার এটা কি লিখেছেন স্যার, রিপিটিং ওয়ান অর মোর স্টেটমেন্ট, ওয়ান অর মোর স্টেটমেন্টস হোয়াইল আ কন্ডিশন ইজ ট্রু, হোয়াইল আ কন্ডিশন ইজ ট্রু। ওকে, এবার হোয়াইল লুপ, আমাকে যেটা হোয়াইল লুপকে ব্যবহার করতে গেলে আমাকে ফার্স্টে তার সিনট্যাক্স জানতে হবে, যে হোয়াইল লুপের গঠনটা কীরকম বা হোয়াইল লুপ কেমন দেখতে হয়। তাহলে তার আমরা সিনট্যাক্স দেখবো হোয়াইল লুপের। তো সিনট্যাক্সে আমরা প্রথমেই আমি এখানে স্পেসিফাই করছি ইনিশিয়ালাইজেশনস, ইনিশিয়ালাইজেশনস। ওকে, সেকেন্ড, তারপর আমাকে ডিফাইন করতে হবে, আমাকে হোয়াইল কিওয়ার্ড ইউজ করে আমাকে এখানে একটা কন্ডিশনকে স্পেসিফাই করতে হবে। তিনটে পার্টের মধ্যে দুটো পার্ট কিন্তু আমরা অলরেডি এখানে দেখিয়ে দিলাম, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস পার্ট, একটা হচ্ছে কন্ডিশন পার্ট। দেন আমি একটা কার্লি ব্রেসেস স্টার্ট করব, যে কার্লি ব্রেসেসের মধ্যে আমার কি থাকবে না, এখানে থাকছে ওয়ান অর মোর স্টেটমেন্ট, ওয়ান অর মোর স্টেটমেন্ট, যাকে আমরা রিপিট করতে চাইছি বারবার, বা এটাকে অনেক সময় বলা হয় বডি অফ দ্য লুপ, বা আমি এটাকে বলতে পারি বডি অফ দ্য লুপ, বডি অফ দ্য হোয়াইল লুপ। ওকে, বডি অফ দ্য হোয়াইল লুপ, যেহেতু আমরা হোয়াইল লুপ ব্যবহার করছি বলে এটা বডি অফ দ্য হোয়াইল লুপ। দেন আমার থাকছে এখানে আপডেশন। ওকে, আমার এখানে থাকছে আপডেশন, বা এখানে থাকতে পারে ইনক্রিমেন্ট স্টেটমেন্ট, বা এখানে থাকতে পারে ডিক্রিমেন্ট স্টেটমেন্ট, যা খুশি, আমার আপডেট করারই দরকার ভেরিয়েবলটাকে। ওকে, দেন আমি লুপটাকে এখানে শেষ করছি কার্লি ব্রেসেসটাকে ক্লোজ করে। তাহলে আমার লুপের তিনটে পার্ট, ফার্স্ট পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনস, সেকেন্ড পার্টটা যেটা আমি হোয়াইলের মধ্যে যেটা আমরা ইনসার্ট করেছি দ্যাট ইজ আ কন্ডিশন, আর থার্ড পার্টটা হচ্ছে আমার আপডেশন। এই তিনটে পার্ট নিয়ে বেসিক্যালি হোয়াইল লুপ কনসিস্ট হয়। ওকে, এই তিনটে পার্ট নিয়ে আমার হোয়াইল লুপটা কনসিস্ট হয়। আমার হোয়াইল লুপের ভেতরে একটা স্টেটমেন্ট থাকতে পারে, বা আমার এখানে মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট থাকতে পারে হোয়াইল লুপের ভিতরে। আমি যে ব্লক অফ কোডগুলোকে আমি বারবার এক্সিকিউট করতে চাইবো, আমি সেই ব্লক অফ কোডগুলোকে আমি হোয়াইল লুপের মধ্যে রেখে দেবো, বা যে কোডটাকে আমি রিপিট করতে চাইছি সেই কোডটাকে আমরা কিন্তু হোয়াইল লুপের মধ্যে আমরা রাখবো, বা হোয়াইল লুপের যে বডিটা সেই বডির মধ্যে তাকে আমরা লিখে দেবো। কী করে বুঝবো এটা আমার হোয়াইল লুপের বডি না, তার জন্য আমি এখানে কার্লি ব্রেসেস স্টার্ট করেছি, আর দেখো আমি কার্লি ব্রেসেসের মধ্যে কিন্তু বডিটাকে লেখার পর তারপর দেখো কার্লি ব্রেসেসটাকে আমি শেষ করেছি। এটা এটা কিন্তু ইন্ডিকেট করে এন্ড অফ দ্য হোয়াইল লুপ, এন্ড অফ দ্য লুপ, আর এটা আমাকে ইন্ডিকেট করে স্টার্ট অফ দ্য লুপ, বা স্টার্টিং অফ দ্য লুপ, বা স্টার্ট অফ দ্য লুপ, স্টার্ট অফ দ্য লুপ। ওকে, তো ইনিশিয়ালাইজেশনস বলতে আমরা সবাই জানি যে যখন কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় তখন তাকে বলা হয় ইনিশিয়ালাইজেশনস। সাপোজ ধরে নাও আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ইন্টিজার আই ইকুয়ালস টু ওয়ান, মানে আমি আইটাকে আমি ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করছি, আয়ের ভ্যালু কিন্তু ইনিশিয়াল ভ্যালু কিন্তু ওয়ান, দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশনস। হোয়াইল কন্ডিশনস, আমি এখানে হোয়াইল কিওয়ার্ডটাকে লিখলাম, হোয়াইল কিওয়ার্ডটাকে লেখার পর তার পাশে আমি একটা কন্ডিশন দিচ্ছি যে আই লেস দেন অর ইকুয়ালস টু 5। এটা আমি আমার মতো করে একটা কন্ডিশন দিলাম, কারণ আমি এটা কোনো টাস্ককে 5বার করতে চাই, 5বার অপারেশনটাকে পারফর্ম করতে চাইছি, বা এটা কোনো মেসেজকে আমি 5বার ডিসপ্লে করব। ওকে,
না স্যার এটাও তো হতে পারে আই ড্যাশের 5 এর থেকে বড়, মানে আই এর মান যেহেতু 1। অবশ্যই হতে পারে। আমি তখন সেখানে লেস দেন না করে তখন তোমার করব গ্রেটার দেন করব, হ্যাঁ ওটাই বলছি। ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস। আমার একটি কন্ডিশনটাকে আমাকে সেট করতে হবে, আমি 5বার কাজটা করতে চাইছি। ওকে, আমার এটা বেশিও হতে পারে, বেশি হলে তখন আমরা আই মাইনাস মাইনাস করবো লাস্টে গিয়ে, আমি সেটাও দেখাবো কীভাবে সেই কাজটা করবো। তাহলে হোয়াইল দিয়ে আমি একটা কন্ডিশন দিলাম আই লেস দেন ইকুয়ালস টু 5। কেন দিলাম? না আমি একটা কোনো মেসেজকে 5বার ডিসপ্লে করবো বলে। তাহলে আয়ের মান যদি তোমার 1 হয়, তাহলে দেখো 1 2 3 4 5, তাহলে আমার এই হোয়াইলের কন্ডিশন কিন্তু এখন 5বার ট্রু হবে। আয়ের ভ্যালু যদি আমি ইনক্রিমেন্ট করতে থাকি প্রত্যেকবার, আইটা প্রথমবার 1, তারপরে বারে 2, তারপরে বারে 3, তারপরে বারে 4, তারপরে বারে 5, আমরা দেখো কিন্তু আয়ের কিন্তু 5টা ভ্যালু আমরা পাচ্ছি আমার এই কন্ডিশনের উপর বেস করে। এবার এখানে হয়তো আমি একটা 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 মেসেজকে ডিসপ্লে করছি প্রিন্ট টেপ করে। আমি এখানে হয়তো লিখলাম যে সিএসটি। ওকে, সিএসটি আমার একটা মেসেজকে আমি এখানে লিখলাম, দেন ব্র্যাকেটটা শেষ করে সেমিক্লোন দিলাম প্রিন্ট টেপের মধ্যে, সেমিক্লোন দিলে এটাকে শেষ করলাম প্রিন্ট টেপটাকে। তারপর আমি এখানে করছি আই প্লাস প্লাস, দ্যাট ইজ দ্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। আমার ইনক্রিমেন্ট স্টেটমেন্ট আই প্লাস প্লাস, যে আমি প্রত্যেকবার আইটাকে আমি আপডেট করছি। প্রথমবার আইটা 1, পরের বার আইটা তোমার বেড়া হবে 2, তারপরে এবার 3 4 5। ওকে, দিয়ে আমি এবার কি করলাম, এন্ড অফ দ্য লুপ। আমার দেখো লুপটা এখানে শেষ হয়ে গেছে, আমি লুপটাকে এখানে শেষ করলাম। তাহলে আমার ফার্স্ট পার্টটা ইন্ডিকেট করছে বা স্পেসিফাই করছে, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। সেকেন্ড পার্টটা দিয়ে আমি কন্ডিশনটাকে অ্যাপ্লাই করেছি, আর থার্ড পার্টটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট পার্ট। ওকে, আর মাঝখানে কি আছে, হোয়াইল লুপের ভেতরে কি আছে, আমার বডি অফ দ্য লুপ আছে, যে বডি অফ দ্য লুপটাকে আমি 5বার এক্সিকিউট করতে চাইছি ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস আই লেস দেন ইকুয়ালস টু 5। ওকে, তাহলে আমার এই লুপটা কীভাবে কাজ করবে? না, আমার এই লুপটা যখন এক্সিকিউট করবে তখন তার এক্সিকিউশন করবার যে ফ্যাশনটা, সেই ফ্যাশনটা এরকম যে প্রথমেই আমার আয়ের ভ্যালুটা কি হচ্ছে, 1 দিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে। তাহলে আমার এখন আইটা হচ্ছে 1, আইটা 1 হওয়ার পর হোয়াইলের কাছে আসলো আমার কন্ট্রোলটা, আসার পর এখানে চেক করছে 1 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। এখানে কিন্তু গেটম্যান বসে আছে, সেই গেটম্যান কিন্তু তোমার কন্ডিশনটাকে চেক করছে, তোমার ক্রেডেন্সিয়াল চেক করছে যে তোমার কাছে কি আছে আয়ের ভ্যালু। তুমি বললে 1 আছে, সে তখন চেক করে দেখছে যে 1 লেস দেন অর ইকুয়ালস টু 5, ইয়েস কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তখন গেটম্যান বলছে তুমি এখন হোয়াইলের মধ্যে ঢুকে যাও, আমাকে কন্ট্রোলটাকে কিন্তু ঢুকিয়ে দিল হোয়াইলের ভেতরে। কন্ট্রোল কিন্তু এন্টার করলো হোয়াইলের ভিতরে গিয়ে কী পাচ্ছে, প্রিন্টএফ সিএসটি। তাহলে আমার এই প্রিন্টএফ সিএসটি একটা স্টেটমেন্ট, একটা আউটপুট স্টেটমেন্ট, যার থ্রু দিয়ে আমরা সিএসটি মেসেজটাকে ডিসপ্লে করতে পারি। তাহলে আমাকে আউটপুট স্ক্রিনে, এটা ধরো আমার আউটপুট স্ক্রিন, এই আউটপুট স্ক্রিন আমাকে প্রথমবার তো আমার দেখাচ্ছে সিএসটি। দেখানোর পর কী হচ্ছে, আই প্লাস প্লাসের কাছে আসলো কন্ট্রোলটা, আয়ের মানটা 1 দিয়ে শুরু করেছি, আইটা প্লাস প্লাস হয়ে এখন আয়ের মানটা কত হয়ে গেল, 2। তাহলে আয়ের মান যখনই 2 হলো, এই আয়ের এখন আপডেটেড ভ্যালুটা 2 নিয়ে কিন্তু আবার ফিরে যাবে তোমার হোয়াইলের কাছে, কারণ এটা তো লুপ, এ তো ঘুরতে থাকবে, এর তোমার টেন্ডেন্সি হচ্ছে ঘোরা। এ কিন্তু আবার ব্যাক করছে, কোথায় ব্যাক করছে না, হোয়াইলের কাছে ব্যাক করছে। ব্যাক করার পর এখানে কি আবার চেক করছে, আইটা কিন্তু এখন আপডেট হয়ে 2 হয়ে গেছে, আবার চেক করছে সেকেন্ড টাইম যে 2 লেস দেন অর ইকুয়ালস টু 5। গেটম্যান বলছে হ্যাঁ তোমার কন্ডিশনটা আবার ট্রু, আবার ঠিক আছে, তুমি আবার ঢুকে পড়ো হোয়াইলের ভিতরে, আমাকে আবার ঢুকিয়ে দিল। আমি কি ঢুকে গিয়ে কী দেখতে পাচ্ছি, প্রিন্টএফ সিএসটি। তাহলে আবার প্রিন্টএফ সিএসটিটা কিন্তু আবার এক্সিকিউট করছে। তাহলে আমাকে আবার আউটপুট স্ক্রিনে আমাকে কী দেখাচ্ছে, সিএসটি। আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়েছি যাতে প্রত্যেকবার আমাকে লাইন বাই লাইন যাতে আমাকে দেখায় আউটপুটটা। আমাকে আবার দেখালো সিএসটি আই প্লাস প্লাস, আইটা বেড়ে আমার এখন কত হয়ে গেল, 3। 2 ছিল এখন 3 হয়ে গেল আই প্লাস প্লাস করে, আয়ের মানটা ইনক্রিমেন্ট করলো, আবার ফিরে আসছে হোয়াইলের কাছে। ফিরে আসার পর কী করছে, আয়ের মান 3 নিয়ে এখন চেক করছে যে 3 লেস দেন অর ইকুয়ালস টু 5। গেটম্যান বলছে যে হ্যাঁ আবার কন্ডিশনটা ঠিক আছে, তুমি আবার ঢুকে পড়ো, আমাকে আবার ঢুকিয়ে দিচ্ছে হোয়াইলের ভিতরে প্রিন্টএফ সিএসটি। আবার দেখো আমার সিএসটিটা প্রিন্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু 3 জন্য, আবার আই প্লাস প্লাস, আইটা বেড়ে কত হলো 4। সেই 4 নিয়ে আমি আবার ফিরে আসছি হোয়াইলের কাছে, গিয়ে চেক করছি 4 লেস দেন অর ইকুয়ালস টু 5। তো 4 লেস দেন ইকুয়ালস টু 5 কন্ডিশনটা আবার ট্রু, আমাকে আবার ঢুকিয়ে দিল, আবার প্রিন্টএফ সিএসটি, আমাকে আবার সিএসটিটা আমার আউটপুট স্ক্রিনে প্রিন্ট হচ্ছে আই প্লাস প্লাস, আইটা বেড়ে কত হলো 5। এবার আবার যখন যাচ্ছে হোয়াইলের কাছে, যাওয়ার পর দেখো চেক করছে 5 লেস দেন অর ইকুয়ালস টু 5, ইয়েস কন্ডিশনে কিন্তু এখনও ট্রু আছে, কারণ এখানে দেখো লেস দেন ইকুয়ালস টু করা আছে। তখন গেটম্যান বলছে যে দিস ইজ দ্য লাস্ট টাইম, তোমার কন্ডিশনে কিন্তু লাস্ট টাইমের জন্য কিন্তু ট্রু হচ্ছে, তুমি লাস্ট টাইমের মধ্যে তুমি একবার হোয়াইলের ভেতরে ঢুকে নাও। আমাকে আবার ঢুকিয়ে দিল হোয়াইলের ভেতরে, আবার সিএসটিটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আই প্লাস প্লাস করে আই মানটা কত হয়ে যাচ্ছে, 6। তো লুপের তো টেন্ডেন্সি তো তোমার বারবার যাবে, তাই না? তো যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লুপটা ঘুরছে বারবার। এবার আই যখন 6 তখন কিন্তু আবার গিয়ে যখন চেক করছে হোয়াইলের কাছে, তখন গেটম্যান বলছে 6 লেস দেন অর ইকুয়ালস টু 5, তোমার কন্ডিশনটা এখন ফলস, তুমি আর ঢুকতে পারবে না।
তখন আমাকে লুপ থেকে বাইরে বের করে দিল। এই লুপের বাইরে আমার অন্য কোনো স্টেটমেন্ট থাকতে পারে আমার প্রোগ্রামিংয়ের, আবার নাও থাকতে পারে। তাহলে যদি কোনো স্টেটমেন্ট থাকে আমার লুপের বাইরে, তখন সেই স্টেটমেন্টগুলো আমার পরপর যেমন এক্সিকিউট হওয়ার কথা তেমনভাবে এক্সিকিউট হবে। তাহলে ইন দ্য মিন টাইম আমরা এই লুপটার হেল্প নিয়ে আমি সিএসটি মেসেজটাকে আমি কিন্তু 5 বার আউটপুট স্ক্রিনে ডিসপ্লে করতে পারলাম উইদাউট রাইটিং প্রিন্টএফ স্টেটমেন্ট 5 টাইমস। আমি কিন্তু 5 বার প্রিন্টএফটা 5 বার লিখিনি, আমি একটা লুপ চালিয়েছি, 5 বার লুপটাকে ঘুরিয়েছি, আর প্রত্যেকবার লুপটা ঘুরছে বলে আমার কিন্তু প্রিন্টএফটা 5 বার ঘুরেছে লুপটা, আমার প্রিন্টএফটা কিন্তু 5 বার এক্সিকিউট করেছে, আর 5 বার এক্সিকিউট করেছে বলেই কিন্তু আমাকে 5 বার সিএসটি মেসেজটা আমাকে আউটপুট স্ক্রিনে দেখিয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সবাই যে একটা হোয়াইল লুপ কিভাবে এক্সিকিউশন করে, কিভাবে তার এক্সিকিউশনসটা হয়। বলো, রিপ্লাই করো। হ্যাঁ সবাই বুঝতে পেরেছো কি করে হোয়াইল লুপটা এক্সিকিউট করে? বলো। হ্যাঁ স্যার বুঝেছি। স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এটাকে যদি আমরা একটা ফ্লো চার্ট দিয়ে যদি দেখানোর চেষ্টা করি যে আমার এই হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, আমি এখানে একটা ফ্লো চার্ট ড্র করব, এই লুপটার এগেনস্টে আমি একটা ফ্লো চার্ট ড্র করব, তাহলে আমরা আমাদের কাছে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে যেটা হোয়াইল লুপ কিভাবে কাজ করে। আমি সিম্পল একটা ফ্লো চার্ট ড্র করব এখানে, কারণ ফ্লো চার্ট দিয়ে সব থেকে ভালোভাবে আমরা বুঝতে পারি লুপের কনসেপ্ট বা যে কোনো কনসেপ্ট সব থেকে ফ্লো চার্ট দিয়ে ভালো করে বোঝা যায়। আমি এখানে পাশে একটা ফ্লো চার্ট ড্র করব। ওকে, তাহলে কনসেপ্টটা দেখো আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। না ধরে নাও আমি একটা প্রবলেমকে স্টার্ট করলাম, এটা আমার স্টার্ট। ওকে, ওভাল দিয়ে আমরা স্টার্টটাকে ইন্ডিকেট করি। ওকে, তারপরে কি হচ্ছে দেখো, আমার একটা ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট আছে i ইজ ইকুয়াল টু 1। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে ফার্স্টে লিখলাম i ইকুয়ালস টু 1, দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট। আমার i ইজ ইকুয়াল টু 1টা তো রিপিট হচ্ছে না, এটা তো একবারই এক্সিকিউট হচ্ছে। i ইজ ইকুয়াল টু 1, এটা সিম্পল স্টেটমেন্ট একটা। ওকে, তারপরে দেখো কি আছে, হোয়াইলের মধ্যে কি আছে, কন্ডিশন আছে। তো আমি এখানে একটা ডায়মন্ড বক্স ইউজ করব কন্ডিশনটাকে দেওয়ার জন্য, তাই না? তাই তো জানি আমরা যে ফ্লোচার্টে তোমার ডায়মন্ড সিম্বলটা ইউজ হয় কোনো কন্ডিশন চেক করার জন্য। তাহলে আমি এখানে কন্ডিশনটা চেক করছি i লেস দেন অর ইকুয়ালস টু 5। ওকে, তাহলে আমার এই কন্ডিশনটা তোমার দুটো তার আউটকাম হতে পারে, আইদার কন্ডিশনটা ট্রু হবে অথবা কন্ডিশনটা ফলস হবে। যদি কন্ডিশনটা আমার ট্রু হয়, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তার এগেনস্টে আমরা এখানে প্রিন্টএফ করেছি ডিসিএসটি। তো প্রিন্টএফটা হচ্ছে একটা আউটপুট স্টেটমেন্ট, আর আউটপুট স্টেটমেন্টকে আমরা ইন্ডিকেট করি প্যারালোগ্রাম দিয়ে বা সামন্তরিক দিয়ে। আমার এখানে ধরো না তোমার সিএসটি মেসেজটা ডিসপ্লে হচ্ছে। ওকে, তো এই সিএসটি মেসেজটা ডিসপ্লে হওয়ার পর কি হচ্ছে, i প্লাস প্লাস, তা i প্লাস প্লাস একটা অপারেশন। তাহলে সিএসটিটা ডিসপ্লে হওয়ার পর আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মধ্যে কি করছি, আইটাকে আমি আপডেট করে দিচ্ছি, i প্লাস প্লাস করে দিচ্ছি। দিয়ে i প্লাস প্লাস করে নেওয়ার পর কি হচ্ছে, আবার তো ব্যাক করে ফিরে আসছে হোয়াইলের কাছে। তাহলে আমাকে দেখো কন্ট্রোলটাকে দেখো, আমি কিন্তু আবার দেখো শিফট করাচ্ছি, জাস্ট আমি আবার ফিরে আসছি কোথায়, আমি আবার ফিরে আসছি হোয়াইলের কাছে, কন্ডিশনের কাছে বা কন্ডিশনাল বক্সের কাছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমার কাজটা রিপিট হচ্ছে বারবার। i এর মান ফার্স্টে 1 লেস দেন ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ট্রু, আমাকে সিএসটি ডিসপ্লে করলো। তারপরে i প্লাস প্লাস হয়ে i মানটা তোমার 2 হলো, 2 হওয়ার পর দেখো আবার কিন্তু ব্যাক করছে কোথায়, আবার দেখো কন্ডিশনাল বক্সের কাছে ফিরে আসছে, যে আবার চেক করছে 2 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। ইয়েস, আবার কন্ডিশনটা ট্রু, আবার ঢুকলো সিএসটি প্রিন্ট করলো, আবার i প্লাস প্লাস, আইটা বেটা কথা হচ্ছে 3। এইভাবে তোমার এটা রিপিট করছে যতক্ষণ না কন্ডিশন তোমার ফলস হচ্ছে। তাহলে i এর মান যখন 6 তখন তোমার কন্ডিশনটা ফলস, তাই না? তো যখন তোমার কন্ডিশনটা ফলস হয়ে গেল তখন আমরা কি করছি, তখন আমাকে লুপ থেকে আমাকে কি করে দিল, আমাকে বাইরে বের করে দিল। আমি সেখানে হয়তো আমি রেস্ট অফ দ্য স্টেটমেন্ট লিখে রাখতে পারি, বা আমি এখানে লিখে রাখতে পারি এন্ড। আমার প্রোগ্রামটা তোমার শেষও হতে পারে, অথবা আমার প্রোগ্রামে কিন্তু এখানে রেস্ট অফ দ্য স্টেটমেন্ট থাকতে পারে, বা পরে হয়তো আমার কোডটার হয়তো আরও কিছু কোড আছে, সেই কোডটা আমার সেখানে থাকতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমার হোয়াইল লুপের ফ্লো চার্ট। এটা হচ্ছে আমার হোয়াইল লুপের ফ্লো চার্ট। এটা দেখলে সব থেকে ভালোভাবে আমরা বুঝতে পারবো যেটা হোয়াইল লুপ কিভাবে এক্সিকিউশন করে। সবাই এটা বুঝতে পারলে এই ফ্লো চার্টটা কিভাবে কাজ করছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার এটা তো অনেকটা ওই ফরের মতোই কাজ করছে, হ্যাঁ, সি তে এক্স্যাক্টলি ফর যেভাবে কাজ করে। এক্স্যাক্টলি তাই তো। সি এর ফরের তাহলে এক্সিকিউশন স্যার প্রসিডিউর, নামটা চেঞ্জ কেন, মানে নামটা হোয়াইল কেন? ডিফারেন্ট সিচুয়েশন আমরা কোথাও আমরা ফরটাকে হয়তো ব্যবহার করতে আমাদের একটু কষ্ট হবে, আমি সেখানে হয়তো হোয়াইলটা খুব সহজে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আমার ডিফারেন্ট ঠিক আছে। ভ্যারিয়েশনস। ওকে, আমরা কোথাও ফর ইউজ করে ভালোভাবে কাজ করা যায়, আবার কোথাও ভালোভাবে হোয়াইল ইউজ করে কাজ করা যায়।
তো আমি যেখানে তোমার যেরকম সিচুয়েশনে তোমার ফর ইউজ করতে হয় বা কোথায় তোমার হোয়াইল ইউজ করতে হয় সেটা আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা বুঝবো, ঠিক আছে, যে কোথায় আমি ফর ইউজ করবো, কোথায় আমরা হোয়াইল ওকে ইউজ স্যার। করবো। যদিও আমরা ফর আর হোয়াইল কিন্তু সেম পারপাসে ব্যবহার করতে পারি, ওকে, আমার বেসিক ডিফারেন্স বলতে কিছু নেই, জাস্ট তার সিনট্যাক্সের ডিফারেন্স ফর আর হোয়াইলের। আর এক্সিকিউশন প্রসিডিওর কিন্তু সেম, ঠিক আছে, এক্সিকিউশন প্রসিডিওর কিন্তু সেম। কিন্তু এটা ফর লুপ দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে কার পরে কোনটা এক্সিকিউশন হচ্ছে, কিন্তু এটা হোয়াইল লুপ দেখে কিন্তু খুব সহজে মানে মানে বোঝা যায় যে কি করে এক্সিকিউশনসটা হচ্ছে, ঠিক আছে। তো এক্সিকিউশন প্রসিডিওর কিন্তু সেম, কিন্তু ওকে স্যার। সিনট্যাক্সটা ডিফারেন্ট, ওকে, সিনট্যাক্স ডিফারেন্ট। তাহলে আমরা হোয়াইল লুপের বেসিক ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা কভার করলাম, যে হোয়াইল লুপ কি, তার সিনট্যাক্স কীরকম, তার একটা সিম্পল এক্সাম্পল এখানে নিয়েছি আমি হোয়াইল লুপের, যে কী করে হোয়াইল লুপ দিয়ে আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটাকে ফলো করে আমরা একটা কোনো মেসেজকে ডিসপ্লে করতে পারি। আমি এখন হোয়াইল লুপের অনেক এক্সাম্পল আমরা আসবো, ওকে। তারপরে আমি দেখিয়েছি একটা ফ্লো চার্ট যে হোয়াইল লুপটা কীভাবে কাজ করে, ওকে। এবার আমরা হোয়াইল লুপের ডিফারেন্ট এক্সাম্পলে যাওয়ার আগে আমি প্রথম একটা এক্সাম্পল আমরা দেখে নেব। কীরকম এক্সাম্পল না, ধরে নাও আমি তোমাকে বললাম যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য sum of first 20 numbers, okay, first 20 numbers, যে প্রথম 20টা নাম্বারের যোগফল তোমাকে বের করতে বললাম। রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট বা টু ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20 নাম্বারস। তুমি 20 নাম্বারস না করে আমি এখানে তোমার 10 নাম্বারস করছি, যাতে আমাদের এক্সাম্পলটা দেখাতে সুবিধা হয়, যাতে আমি ড্রাই রানটা করতে পারি খুব সহজে, ওকে। 10 নাম্বারস। স্যার এটা হোয়াইল লুপ দিয়ে করা যাবে না? সব দিয়ে করা যাবে, ফর দিয়েও করতে পারবো, হোয়াইল দিয়েও করতে পারবো, ডু দিয়েও করতে পারবো, সব দিয়ে করা যাবে, ওকে। তো আমরা এখন হোয়াইল শিখছি বলে আমি কাজটাকে আমি হোয়াইল দিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে এই টাস্কটাকে সলভ করার জন্য বা এই টাস্কটাকে অ্যাচিভ করার জন্য আমরা মানে কি কাজটা করতে হবে কি আমরা বুঝতে পারছি, যে কাজটা আমাকে কি করতে বলেছে। প্রথম 10টা নাম্বারে আমাকে সাম করতে বলেছে। তাহলে প্রথম 10টা নাম্বার বলতে আমরা তো জানি, প্রথম 10টা নাম্বার বলতে দেখো তোমার বোঝায়, তার মানে আলটিমেট তো আমরা এই কাজটা করতে চাইছি যে 0 + 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8, কটা হলো নাম্বার? 9টা প্লাস 9, ওকে। যদি তুমি কনসিডার না করো জিরোটাকে, তাহলে তুমি 1 থেকে স্টার্ট করতে পারো, তাতে কিছু যায় আসে না। তা তখন তোমার এখানে +10 আসবে, তাই না? তখন তোমার +10 আসবে। যাই হোক, সেটা আমরা যা খুশি কনসিডার করতে পারি। আমাকে এই যোগফলটা আমাকে বের করতে বলেছে, মানে আমাকে আউটপুট আসবে আমার এই সামটা, এটা বেসিক্যালি তোমার 45 হয়, তাই না? এটা বেসিক্যালি 45 হবে এই যোগফলটা, ওকে। তাই এই সামটা আমাকে রেজাল্ট দেবে। তাহলে আমার কাছে ইনপুট বলতে কিছুই নেই, আমি জাস্ট এখান থেকে আউটপুট পাবো, আমার প্রোগ্রাম থেকে আউটপুট পাবো 45কে, ঠিক আছে। তো এর জন্য দেখো আমি যদি এরকমভাবে ভাবি জিনিসটাকে, যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এক্স বলে, এক্সের মধ্যে আমি জিরোটাকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করে রাখছি, এক্স ইকুয়ালস টু 0, ওকে। দিয়ে আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে হোয়াইল এক্স, আমার দেখো 9 পর্যন্ত আমাকে লুপটা আমার দরকার, আমার ভ্যালুটা দরকার, এক্সের ভ্যালুটা দরকার 9 পর্যন্ত, প্রথম 10টা নাম্বার বলেছে। আমি তখন এখানে তো কন্ডিশন দিলাম, ধরো নাও এক্স লেস দেন অর ইকুয়ালস টু 9, ওকে। দিয়ে হোয়াইল লুপটাকে স্টার্ট করলাম। তাহলে আমার এক্সের ভ্যালু প্রথমবার 0, তারপরে বারে 1, তারপরে বারে 2, তারপরে বারে 3, তারপরে বারে 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কিন্তু আমার এক্সের, আমি 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে পেয়ে যাব। প্রথমবার এক্সের মধ্যে কি আছে? 0 আছে। তো সেই 0টাকে আমি কাজে লাগানোর জন্য আমি একটা সাম বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে সাম ভেরিয়েবলের মধ্যে আমরা ইনিশিয়ালি 0টাকে স্টোর করে রাখছি, ওকে। যে আমি এখানে লিখছি হোয়াইলের ভিতরে সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স, এক্সের মধ্যে আমার একবার 0 থাকছে, সেই এক্সের মধ্যে একবার 1 থাকবে, সেই এক্সের মধ্যে একবার 2 থাকবে, প্রত্যেকবার এক্সের ভ্যালুটাকে আমি কী করছি, সামের সাথে যোগ করে আবার সামের মধ্যে রেখে দিচ্ছি। যে আমি এখানে কী করলাম, এক্সটাকে প্লাস প্লাস করে দিলাম, যাতে এক্সের ভ্যালু প্রথমবার 0, তারপরে যাতে 1 হয়, কারণ আমি তো 0 পর তো আমাকে 1 পেতে হবে, আবার 1-এর পর তো আমাকে 2 পেতে হবে এক্সের ভ্যালু। যে আমি এখানে এক্স প্লাস প্লাস করে দিয়ে আমি এবার হোয়াইলটাকে শেষ করে দিলাম। তাহলে কি হলো আলটিমেট ব্যাপারটা, না আমার এক্সের ভ্যালু ইনিশিয়ালি 0,
তো দেখো এখন তো কন্ডিশন চেক করছে 0 লেস দেন অর ইকুয়ালস টু 9 কিনা। ইয়েস, কন্ডিশনটা ট্রু, আমাকে ভেতরে ঢুকিয়ে দিল। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, সামের ভ্যালু কি আছে, ইনিশিয়ালি 0 আছে। তাহলে এখন দেখো তোমার 0 প্লাস 0, সামটা কত হয়ে গেল 0, এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হলো 1, কারণ এক্স প্রথমে তোমার 0 ছিল, সেই 1 দিয়ে আমি আবার ফিরে আসছি হোয়াইলের কাছে। এখন আবার কন্ডিশন চেক হচ্ছে 1 লেস দেন অর ইকুয়ালস টু 9। ইয়েস, কন্ডিশনটা ট্রু, আবার ঢুকিয়ে দিল সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, আমার প্রিভিয়াস সামটা 0 হয়ে আছে আর এখন এক্সের ভ্যালু কত 1, তাহলে 0 প্লাস 1 করে সামটা এখন কত হয়ে গেল 1, তাই না? এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হলো 2, আবার যাচ্ছে হোয়াইলের কাছে, কারণ কন্ডিশন ফলস না হলে তো হোয়াইল থেকে বেরোবে না। তাহলে এখন 2 এর জন্য তোমার লুপটা এখন ঘুরবে, তো 2 লেস দেন অর ইকুয়ালস টু 9। গেটম্যান বললো যে হ্যাঁ কন্ডিশন তোমার এখন ঠিক আছে, তুমি আবার ঢুকতে পারো। আমি আবার ঢুকলাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, সামটা প্রিভিয়াস সামটা কত হয়ে আছে 1, তাহলে এখন 1 প্লাস এক্সের ভ্যালু কত 2, তাহলে 1 প্লাস 2 করে এখন সামটা কত হয়ে গেল 3, এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হচ্ছে 3। আবার যাচ্ছে হোয়াইলের কাছে, গিয়ে চেক করছে কন্ডিশন 3 লেস দেন অর ইকুয়ালস টু 9 কিনা, কন্ডিশনটা আবার ট্রু। আবার ঢুকলাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, প্রিভিয়াস সামটা কত হয়ে আছে 3, তাহলে 3 প্লাস এখন এক্সটা হচ্ছে 3, তাহলে 3 প্লাস 3 মানে কত হচ্ছে এখন তোমার সামটা 6। আবার এক্স প্লাস প্লাস এক্সটা তোমার বেটা আবার 4, আবার যাচ্ছে তোমার হোয়াইলের কাছে 4 লেস দেন অর ইকুয়ালস টু 9, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স মানে 6 প্লাস 4, তাহলে এখন তোমার এক্সটা কত হয়ে গেল 10, আবার এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হচ্ছে 5। আবার গেল হোয়াইলের কাছে 5 লেস দেন অর ইকুয়ালস টু 9 কিনা। ইয়েস, কন্ডিশনটা আবার এখনো ট্রু আছে, এখনো তোমার এটা ট্রু কন্ডিশনটা। তো আবার তোমার এখানে আসছে 5, তারপর তোমার প্রিভিয়াস সামটা কত হয়ে আছে 10, 10 প্লাস এখন এক্সটা হচ্ছে 5, তাহলে 10 প্লাস 5 করে কত হয়ে যাচ্ছে 15, সামটা এখন 15। আবার এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হলো 6, আবার গেল 6 নিয়ে চেক করছি 6 লেস দেন অর ইকুয়ালস টু 9 কিনা। আবার ঢুকলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, প্রিভিয়াস সামটা হয়ে আছে 15, এখন তোমার এক্সটা হচ্ছে 6, তাহলে এখন সামটা কত হয়ে গেল 21, এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হচ্ছে এখন 7, 6 ছিল আগের বারে এখন 7 হয়ে গেল। 7 নিয়ে আবার গেল হোয়াইলের কাছে 7 লেস দেন অর ইকুয়ালস টু 9, এখনও কন্ডিশনটা ট্রু আছে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, তাহলে এখন দেখো প্রিভিয়াস সামটা কত হয়েছে 21 আর এখন তোমার এক্সটা হচ্ছে 7, তাহলে 21 প্লাস 7 মানে কত হচ্ছে 28, এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে হলো 8। আবার গেল হোয়াইলের কাছে 8 লেস দেন অর ইকুয়ালস টু 9, কন্ডিশনটা এখনও ট্রু। আবার সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, সামটা হয়ে আছে 28 আর আমার এখন এক্সটা হচ্ছে 8, কত হয়ে গেল 36, ওকে। এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কত হলো 9। আবার যাচ্ছে হোয়াইলের কাছে 9 লেস দেন অর ইকুয়ালস টু 9, দিস ইজ দ্য লাস্ট টাইম আমার কিন্তু কন্ডিশন ট্রু, কারণ এখানে লেস দেন ইকুয়ালস টু করা আছে। সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, প্রিভিয়াস সামটা হয়ে আছে আমার 36 আর এখন এক্সের ভ্যালু হচ্ছে 9, তাহলে 36 প্লাস 9 মানে কত হয়ে গেল 45, সামের ভ্যালু কিন্তু এখন 45, এক্স প্লাস প্লাস এক্সটা বেড়ে কিন্তু 10 হয়ে যাচ্ছে। 10 হওয়ার পর তখন যখন যাচ্ছে ফিরে যাচ্ছে হোয়াইলের কাছে, তখন এবার গেটম্যান বলছে যে 10 লেস দেন অর ইকুয়ালস টু 9, কন্ডিশনটা ফলস, আমাকে হোয়াইল থেকে বাইরে বের করে দিল। তাহলে এখন সামের ভেতরে আমার কি ভ্যালু স্টোর হয়ে আছে, ফাইনালি আলটিমেট কি ভ্যালু আছে 45। আমি তখন বাইরে এসে কি করব, আমাকে তো দেখাতে হবে ইউজারকে ভ্যালুটা, রেজাল্টটাকে। আমি তখন বাইরে এসে বলছি যে সাম ইকুয়ালস টু, যেহেতু সামটা আমার একটা ইন্টিজার ভেরিয়েবল, তার জন্য তাকে ডিসপ্লে করতে গেলে আমাকে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হয়, তার ফরম্যাট স্পেসিফায়ার, তাই না? যে আমি এখন সাম ভেরিয়েবলের মধ্যে তোমার যে ভ্যালুটা স্টোর করা আছে আমি সেই কন্টেন্টটাকে এখন ডিসপ্লে করে দিলাম, আমার প্রোগ্রাম কমপ্লিট। তো তাহলে আমরা সলভ করতে পারলাম যে ফার্স্ট ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 নাম্বারসকে আমরা যোগ করা শিখলাম। তাহলে আমার এই লজিকটা কীভাবে কাজ করছে সবাই বুঝতে পারলে, যে কী করে আমরা প্রথম 10টা নাম্বারকে আমি যোগ করছি। ইয়েস স্যার। তোমাকে ফার্স্ট 20 নাম্বারস বলতো, আমি তখন এখানে লেস দেন অর ইকুয়ালস টু 19 করতাম, তাই না? তাহলে আমি একটা লজিক দিয়ে আমরা তো ডিফারেন্ট কাজ করতে পারি। আমাকে 10টা নাম্বার, 50টা নাম্বার, 100টা নাম্বার, যা খুশি বলুক না কেন, আমরা কিন্তু এখন কাজটা করতে পারবো। আমি ইউজার কাছে ইনপুট নিতে পারি। হ্যাঁ, ইয়েস, আমি ইউজার কাছে ইনপুট নিতে পারি যে তুমি কতগুলো নাম্বারের মধ্যে তুমি যোগ করতে চাইছো। আমি তখন হয়তো তোমার এন একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি ইনপুটটা নিচ্ছি প্রিন্টএফ স্ক্যানএফ করে দিয়ে, সেই এনটাকে আমি এখানে লিখে রাখছি এক্স লেস দেন অর ইকুয়ালস টু এন করে দেবো। তখন এই 9-এর জায়গায় তখন এন করে দেবো, কারণ এখন 9টা আমি ঠিক করেছি যে আমি 10টা নাম্বারের মধ্যে কাজ করতে চাইছি। তখন সেই 9টা কিন্তু সেই ইউজার দেবে, সে 9 দেখ না, সে 50 দেবে না 100 দেবে, সে জানে। তাকে আমি কার মধ্যে রাখবো, এনের মধ্যে রাখবো। আমি সেখানে এনটাকে তখন এখানে স্পেসিফাই করবো, এন লিখবো এখানে, ঠিক আছে? তো আমরা এইটাকে একটু
একটু আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। ওকে, চলো এটাকে আমরা ফার্স্ট 10 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করার চেষ্টা করছি বা সাম করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমার কাছে ভেরিয়েবল আছে ইন্টিজার এক্স ইকুয়ালস টু 0 আর সাম ইকুয়ালস টু 0 বলে আমাকে একটা সামেশন করার জন্য একটা ভেরিয়েবলকে আমাকে সামের মধ্যে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিতে হয়েছে। কারণ সাম করলে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, আর যখন মাল্টিপ্লাই করি তখন 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি, তাই না? কারণ 0-র সঙ্গে তোমার যাই তুমি যোগ করো তোমার কিন্তু 0-র কোনো ইফেক্ট পড়বে না। আর মাল্টিপ্লিকেশন করার সময় তোমার 1-এর সাথে যদি তুমি 1 রাখো তাহলে কিন্তু তোমার কোনো ইফেক্ট পড়বে না, কারণ 1 ইন্টু 5 মানে সেই 5ই আসবে। কিন্তু তুমি যদি মাল্টিপ্লিকেশন করার সময় তুমি যদি 0 করে রাখো তাহলে কিন্তু আলটিমেট তোমার রেজাল্টটাই তোমার 0 হয়ে যাবে। ওকে, এবার আমরা কি চাইছি, একটা ভেরিয়েবল নিচ্ছি n, যে nটার মধ্যে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ওকে, আমি তখন ইউজারকে একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে বলছি যে হাউ মেনি নাম্বারস। ওকে, আমি তাকে বলছি তুমি কতগুলো নাম্বারসের মধ্যে তুমি যোগ করতে চাইছো, ফার্স্ট কতগুলো নাম্বারের মধ্যে তুমি যোগ করতে চাইছো, হাউ মেনি নাম্বারস। সেটা একটা কিছু সে একটা অ্যান্সার দেবে তো, যে 5টা বা 10টা বা 50টা, যা দেবে দেবে। তাকে আমি কার মধ্যে স্ক্যান করব না, এনের মধ্যে স্ক্যান করব। তাহলে আমার স্ক্যানের ফাংশন ইউজ করা হয় কোনো নাম্বারকে রিড করার জন্য বা কোনো ভ্যালুকে রিড করার জন্য। আমি স্ক্যানের ফাংশনের মধ্যে ফার্স্টই স্পেসিফাই করব ফর্ম্যাট স্পেসিফায়ার, দ্যাট ইজ আ পার্সেন্টেজ ডি। আমি এখানে একটাই নাম্বারকে ইনপুট নিচ্ছি, আমার একবারই পার্সেন্টেজ ডি হবে, কমা দিয়ে এবার কি লিখবো, অ্যাম্পারসেন্ট এন। আমি এনের মধ্যে আমি তোমার স্টোর করতে চাইছি ভ্যালুটাকে, আমার ভেরিয়েবলটা হচ্ছে এন, আমি এনের মধ্যে নাম্বারটাকে স্ক্যান করে নিলাম। তাহলে হাউ মেনি নাম্বারস যখনই বললাম তখন কিন্তু ইউজার 5 দিক বা 10 দিক যাই দিকটা কেন সেই নাম্বারটা কিন্তু আমার এনটার মধ্যে স্টোর হয়ে গেছে। তাহলে আমি ততবারই কিন্তু তোমার যোগ করব, মানে আমি তোমার কিন্তু ফার্স্ট ততগুলো নাম্বারের মধ্যেই অ্যাড করব। এবার আমি হোয়াইলটা লিখবো, হোয়াইল এক্স লেস দেন এন। লেস দেন এন করা যা আর লেস দেন অর ইকুয়ালস টু এন মাইনাস 1 করা একই ব্যাপার, তাই না? আমি প্রথম 10 নাম্বারের মধ্যে যোগ করব বলে আমি তোমাদের ওখানে এক্স লেস দেন 9 করেছিলাম, লেস দেন ইকুয়ালস টু 9 করেছিলাম। তাহলে আমি এখানে তোমার এক্স লেস যদি এন করি, তাহলে যদি তোমার ধরো না ইউজার তুমি যদি 10 ইনপুট দেয় তাহলে তোমার এক্স লেস দেন 10 মানে তো তোমার লাস্ট আমার 9 পর্যন্ত আসবে এক্স এর ভ্যালু, তাই না? ব্যাপারটা কি, যে আমি এর আন্ডারে তোমার কি করছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস এক্স। ওকে, তারপরে কি করব, এক্সটাকে প্লাস প্লাস করতে হবে, এক্স প্লাস প্লাস দিয়ে এই হোয়াইল লুপের বাইরে আমরা সামটাকে ডিসপ্লে করব। প্রিন্টএফ সাম অফ ফার্স্ট n নাম্বারস, সাম অফ ফার্স্ট n নাম্বারস ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, কারণ সামটা আমার একটা ইন্টিজার ভেরিয়েবল, তাকে ডিসপ্লে করতে আমাকে ফর্ম্যাট স্পেসিফায়ার মেনশন করতে হবে। তারপরে আমি যেখানে লিখছি সাম দিয়ে বাইরে এসে আমি এখানে একটা এনটাকে এন এর ভ্যালুটা দিয়ে দিন, বেস দিয়ে দিই। তাহলে ফার্স্ট পার্সেন্টেজ ডি নাম্বারস, তাই না? পার্সেন্টেজ ডি নাম্বারস ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, আমি এখানে তোমার ডিসপ্লে করছি এন কমা সাম, তাই না? ব্যাপারটা কি, আর একটু ভালোভাবে দেখতে একটু ভালোভাবে দেখাবে। ওকে, মানে আমার এই পার্সেন্টেজ ডি এর জায়গা তোমার ডিসপ্লে করবে এন এর ভ্যালু, আর এই পার্সেন্টেজ ডি এর জায়গা আমার ডিসপ্লে করবে সামের ভ্যালু, বোঝা গেল? তাহলে সাম অফ ফার্স্ট 10 নাম্বারস ইকুয়ালস টু তোমাকে একটা ভ্যালু দেখাচ্ছে 45। ওকে, সো এই কোডটাকে আমরা এবার রান করবো। তখন আমি সেম কোডই লিখেছি, জাস্ট আমি এখানে প্রিন্টএফ স্ক্যানএফ করে একটা ভ্যালুকে ইনপুট নিয়েছি, আর যে ভ্যালুটাকে আমরা এখানে হোয়াইলের ভেতরে আমি এখানে প্রোভাইড করেছি, যে কতবার ইউজার যা দেবে নাম্বার তার উপরই ডিপেন্ড করবে যে আমার ফার্স্ট কতগুলো নাম্বারের মধ্যে অ্যাডিশন হবে। ওকে, আমরা এখন কোডটাকে রান করাবো। হাউ মেনি নাম্বারস, আমি এখানে নাম্বার দিচ্ছি 10। ওকে, নাম্বার দিলাম 10, আমাকে দেখাচ্ছে সাম অফ ফার্স্ট 10 নাম্বারস ইকুয়ালস টু 45। আমি কিন্তু এখানে সামটাকে তোমার 0 থেকে কনসিডার করেছি। যদি আমি সামটাকে 1 থেকে কনসিডার করতাম, যে 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 10, তখন কি করতাম, তখন কি করতাম বলো, কি করতাম? এক্স ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হবে, কেন 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 গ্রেটার দেন আপনি কোয়েশ্চেনটা কি করলেন একবার একটু বলবেন? আমি চাইছি এখন যে আমি ফার্স্ট 10 নাম্বারসেরই যোগ করব, কিন্তু আমাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু 10 পর্যন্ত আমাকে মানে আপ টু 10 পর্যন্ত তোমার অ্যাডিশন হবে। সামটাকে 1 করতে হবে, সামটাকে 1 না করে আর কিভাবে করতে পারি, তাহলে এক্সটাকে 1 করতে হবে, এক্সটাকে 1 করতে হবে, আর কিছু করতে হবে না। আমি যদি নাও করি এক্সটাকে 1, আমি যদি তোমার এখানে যদি লিখে দিই এক্স লেস দেন অর ইকুয়ালস টু এন,
হ্যাঁ এটা হবে। তাহলে আমার তো এক্স তোমার তো এন পর্যন্ত ঘুরছে, তাহলে এক্স লুপটা যখন তাহলে 10 11 বার তখনও চলবে। কিন্তু হ্যাঁ লুপটা 11 বার চলবে তাহলে। তা তখন তখন তোমার লুপটা তোমার 11 বার চলবে। ঠিক আছে, বেশ আমি এখানে তোমার এটাকে দিয়ে একবার রান করে দেখি কি দেখায় আমাকে। ওকে, স্যার 0 থেকে না 0 থেকে 10 পর্যন্ত একই ব্যাপার তো। দেখো 10 পর্যন্ত, হ্যাঁ দেখো দেখাচ্ছে 55 বার, 45 ছিল, হ্যাঁ। 9 পর্যন্ত যোগ করে এখন 10টাকেও যোগ করছি, তাহলে 45 প্লাস 10 মানে 55, তাই না? ব্যাপারটা তো একই ব্যাপার। আমার দেখো 0টাকে তোমার যোগ করার জন্য একটা তোমার স্টেপ লাগছে ঠিকই, একটা ইটারেশন লাগছে, তাতে কোনো আমার তো কোনো চেঞ্জেস হচ্ছে না। 0 প্লাস সামথিং মানে তো আমার তো 0ই থাকছে তখন, তাই না? প্রথমবার তো আমার তোমার 0ই থাকছে, কারণ সামটাও 0 এক্সটাও 0। ওকে, তাহলে আমার এখানে এই কোডটাকে স্লাইড মডিফিকেশনস করে আমরা কিন্তু 1 প্লাস 2 প্লাস আপ টু প্লাস 10 পর্যন্ত আমরা এডিশন করতে পারি, সিরিজটা আমরা এডিশন করতে পারি। ঠিক আছে, সবাইটা বুঝতে পারলে? সবাইটা বুঝতে পারলে? ইয়েস স্যার। এবার তোমরা এটাকে ভাববে যে কেমন করে আমরা 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস আপ টু 1 পর্যন্ত কীভাবে করবো, সেটা তোমরা ভেবে আমাকে বলো তার লজিকটা। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে আমাকে বলো যে সেটা করলে আমরা হোয়াইলটাকে আমরা কি মডিফাই করবো বা কীভাবে মডিফিকেশন। আরেকবার বলবেন? আমি এখন x equals চাইছি to 10 করে দেবো। আমি এখন চাইছি এরকম ভাবে যোগটা করতে। দেখো আমি এখন এরকম ভাবে যোগটা করতে চাইছি 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস আপ টু ডট ডট প্লাস 1। আমি এই সামটা আমার রেজাল্ট একই আসবে। সে x তাহলে equals to 10 থেকে one শুরু এর করতে মধ্যে হবে, সে ওটা মাইনাস করে equals দিতে to হবে। 1। বেশ, সবাই ভাবো, আমি এটা 1 মিনিট পরে আমি 1 মিনিট পরে এটা আমি ইয়ে করব। সবাই একটু ভাবো, বাকিরা একটু ভাবো এটা কিভাবে কাজটা করা যাবে। বলো, আমি তো সলিউশন পেয়েছি অনেকের কাছ থেকে, আর বাকিরা বলো কোনো সলিউশনস। স্যার x ইকুয়াল টু 10 করতে হবে। x ইকুয়ালস টু 10 করতে হবে, বেশ 10 করলাম, x ইকুয়ালস টু 10 করলাম, স্যার while এর হচ্ছে x greater equals to 1 x মাইনাস মাইনাস বেশ এখানে এক্সটা মাইনাস মাইনাস x করতে হবে। মাইনাস মাইনাস করতে হবে, বেশ। আর আচ্ছা কন্ডিশনসটা n এর ভ্যালুটা কি 1 মানে greater 1 নিতে equals চাই? to sir 1 ও হ্যাঁ, উল্টো করে দিলে হয়ে যাবে। তাহলে আমি এখানে তোমার এটাকে রাখছি না, হাউ মেনি নাম্বারস আমি রাখছি না, ধরে নাও। ঠিক আছে, আমি হাউ মেনি নাম্বারস রাখছি না। বলো আমার কন্ডিশন বলো, এবার কন্ডিশন কি লিখবো আমি? ধরে নাও x greater equals to Greater 1 than হ্যাঁ zero. এবার স্যার ঠিক আছে। Greater than 0. greater equals to 1 গ্রেটার ও। দেন ইকুয়ালস টু 1। equal to 0 1 ঠিক আছে, আমি 1 থেকে করাতে আমার x গ্রেটার দেন 0 করা যায়, আর x গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হ্যাঁ x greater than 0 greater than তাই equal না? to 1 করা হয় 1 করা একই ব্যাপার, তাই না? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস x থাকলো, আর x মাইনাস মাইনাস। বেশ, দেখা যাক। তাহলে আমি এখানে এনটাকে রাখা যাবে না, এনটাকে আমি এখানে রাখছি না। ওকে, আমি এখানে জাস্ট সাম বলে এর ডিসপ্লে উপরে করব। এনটাও সরিয়ে দিন হ্যাঁ, ওপরে Percentage টা, হ্যাঁ, ওপরে এনটাও সরিয়ে দিচ্ছি, ওপরে এনটাও আমার আর থাকছে না। ওকে, বেশ, তাহলে আমার এটাতে চলো রান করি। দেখাচ্ছে সাম ইকুয়াল টু 55, একই ব্যাপার, হ্যাঁ, sir। তাই না? জাস্ট ঘুরিয়ে করলাম, ব্যাপারটা একই। হ্যাঁ, ওকে। তো আমরা হোয়াইলের একটা এক্সাম্পল দেখলাম, এখন আমরা হোয়াইলের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পলে আসবো হোয়াইল দিয়ে। সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম to find the reverse of a number. Reverse of a number. ওকে, আমরা একটা নাম্বারের রিভার্স করব। ধরে নাও আমার কাছে সাপোজ হয়তো কোনো ইউজার ইনপুট দিয়েছে 689, ওকে, আর আমার প্রোগ্রামটা তাকে আউটপুট দেখাচ্ছে এই নাম্বারটা রিভার্স করে
689 কিন্তু তোমার 3টে নাম্বার নয়, এটা কিন্তু 3 ডিজিট একটা নাম্বার। ওকে, নাম্বারটা কিন্তু একটাই নাম্বার, 3 ডিজিট একটা নাম্বার, 689। ওকে, আর আমাকে আমার প্রোগ্রামটা আমাকে আউটপুট দেবে 986। ওকে, তাহলে আমার প্রোগ্রামের এটা হচ্ছে ইনপুট, আমার প্রোগ্রামে এটা হচ্ছে আউটপুট। তাহলে আমাকে একটা নাম্বারের রিভার্স আমাকে ফাইন্ডিং করতে হবে। ওকে, তাহলে আমরা একটা নাম্বারের রিভার্স কিভাবে করব, আমাকে লজিকটা এখন ভাবতে হবে যে কী করে আমরা নাম্বারটার রিভার্স করব। ওকে, তারপরে আমরা তো প্রোগ্রামে যাব, আগে আমরা তার অ্যালগোরিদমটা ভাবি বা তার লজিকটা ফার্স্টে ভাবি, তারপরে আমরা তার প্রোগ্রামিংয়ে যাব বা তার সোর্স কোডে যাব। আগে আমরা ভাবি, সবাই একটু ভাবি যে এই কাজটা আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি। বলো সব একটু ভাবো দেখি, তুই আমাকে বলো দেখি যে কী হতে পারে লজিকটা। খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। সবাই একটু ভাবো, ভেবে আমাকে বলো যে স্যার এটা হতে পারে, এইভাবে করলে স্যার কাজটা করা যেতে পারে। আমি ভাবতে বলছি কিন্তু, ঠিক আছে, যে বলতেই হবে সেটা বলছি না, কিন্তু ভাবতে বলছি। স্যার একবার কোডের পেজটা দেখাবেন, এই মাত্র যে কোডটা হলো। ঠিক আছে স্যার। স্যার এটা আপনি আগে একবার করেছিলেন ফার্স্ট সেকেন্ড সেমেতে ওই মডিউল অপারেশন করে। হ্যাঁ, তো আমি যে সেমই করাই, মানে আমার তো লজিক তো সেম। তুমি বলেছো মডিউলো অপারেটর ইউজ করে, খুব ভালো অ্যান্সার। হ্যাঁ, মডিউলার ডিভিশন 10 দিয়ে মডুলার ডিভিশন দিয়ে করে দেবো করিস। আনসার। এক্স্যাক্টলি তাই। তো আমার তো লজিক তো তোমার পাল্টাবে না, তাই না? লজিক তো তোমার সেম থাকবে। হুম। ওকে, তাহলে আমাকে মডুলার ডিভিশন অপারেটর ব্যবহার করে আমি কাজটা কীভাবে করবো একটু বলতে হবে। মডুলার ডিভিশন ইউজ করবো, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, মডুলার ডিভিশন ইউজ করবো। ওই স্যার ভেরি যেটা গুড। রিমাইন্ডার থাকবে ওটা আগে অ্যাড হবে এরকম করে করে। স্যার এক্সট্রা ভেরিয়েবল আমি ধরুন নেবো, হুম, ওখানে তো আমি রিমাইন্ডারের ভ্যালুটা স্টোর করবো। ধরুন আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটাকে মডিউলো 10 করে হ্যাঁ ওটার ভ্যালুটা আমি রিমাইন্ডারে স্টোর করব। হ্যাঁ আর একটা টেম্পোরারি ভেরিয়েবল সাপোজ টেম্প নিচ্ছি, হ্যাঁ। সেটা ইজ ইকুয়াল টু, মানে যদি আমি টেম্প নিই তাহলে টেম্প ইনটু হচ্ছে আমার 10 প্লাস যে রিমাইন্ডারটা আমার এসছে উপরে করে সেটা। আর আচ্ছা, তারপরে হচ্ছে স্যার সেই যে আমি যে নাম্বারটা ইনপুট নিয়েছি সেই নাম্বারটা দিয়ে আমি মানে ওই আবার তো আমাকে ইনক্রিমেন্ট করতে হবে লুপটা চালানোর জন্য। হুম, তো আলটিমেটলি যে নাম্বারটা হবে ওটা স্যার হবে n, যদি আমি নাম্বারটা n নিই তাহলে হ্যাঁ, n ইকুয়াল টু n/10। এন বাই টেন আমাকে আপডেট করতে হচ্ছে এনটাকে, যাতে পরের বারে আমি নেক্সট নাম্বারটাকে পেতে পারি। বেশ, খুব ভালো একটা খুব মানে সুন্দর লজিকটা বলেছো। তো আমি একটু দেখাই। দেখো, 600 আমার ইনপুটটা যা খুশি হতে পারে। আমি ধরছি আমার ইনপুটটা হচ্ছে 689। এই 689কে যদি আমরা 10 দিয়ে প্রথমে মডুলার ডিভিশন করি, তাহলে আমাকে জানি আমরা সবাই যে মডুলার ডিভিশন আমাকে রিমাইন্ডারটাকে রিটার্ন করে বা ভাগশেষটাকে রিটার্ন করে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? 9 9 পাবো, তাই না? দেখো, নাম্বারটাকে তো রিভার্স করে তো ফার্স্ট আমাকে 9 দেখায়, তাই না? 9 দেখায় তো, আমি কিন্তু 9 পাচ্ছি প্রথমবারে। পরের বারে আমাকে মানে 8 পেতে হবে। তাহলে পরের বারে তো আমি 689কে তো 10 দিয়ে মডুলার ডিভিশন করলে আমি তো আর 8 পাবো না, আমি তো 9ই পাবো। তাহলে আমাকে 8 পেতে গেলে আমাকে 68কে 10 দিয়ে মড করতে হবে। তাহলে আমি 689 থেকে তোমার 68 কেমন করে পাবো? না, যদি আমরা 689 নাম্বারটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, আমার সবই কিন্তু ইন্টিজার নাম্বারস। তাহলে 689কে তোমার 10 দিয়ে ভাগ করলে যদি আমরা কনসিডার করি সবই আমার ইন্টিজার নাম্বারস, তাহলে আমরা কিন্তু পাবো তোমার 68। আমি কিন্তু ফ্র্যাকশনাল পার্টটা পাবো না, কারণ যেহেতু আমার ইন্টিজার নাম্বার। ওকে, আমি তখন 68 পেয়ে গেলাম, কারণ 600 আর 68 ইন্টু 10 মানে তোমার 680, তাই না? আমি কিন্তু তোমার ইন্টিজার পার্টটা পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমি আবার 68কে 10 দিয়ে মডুলার ডিভিশন, আমি ধরুন সেম স্টেপটা ধরুন আবার রিপিট করছি। এটা কিন্তু আমার ধরুন একটা কমন স্টেপ, দুটো স্টেপ। আমি স্টেপটাকে আমি আবার রিপিট করছি যে 68 মডুলার ডিভিশন 10 কী পাচ্ছি দেখো 8। আমি দেখো ফার্স্টে 9 পেয়ে গেছি, কিন্তু এখন দেখো 8 পেয়ে গেলাম। আমার দেখো সেকেন্ড নাম্বারটা কিন্তু পেয়ে গেলাম, তাই না? রিভার্সে 9 8 পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে আবার 6 পেতে হবে। তাহলে 68কে তোমার 10 দিয়ে মড করলে তো আমি 8ই পাবো আবার। তাহলে আমাকে 6 পেতে গেলে আমাকে 68কে আমি যদি আবার 10 দিয়ে ভাগ করে দিই, দেখো তোমার, দেখো 10 ইন্টু 6 মানে তোমার হচ্ছে 60। আমি কিন্তু এখানে কী পাবো? 6 পাবো, 6 পাবো। তাহলে আমাকে এবার এই 6কে আমাকে আবার 10 দিয়ে মডুলার ডিভিশন করতে হবে। দেখো আমি সেম স্টেপটা কিন্তু রিপিট করছি আবার। 6কে আমি আবার 10 দিয়ে মড করছি। তাহলে কোনো ছোটো সংখ্যাকে কোনো বড় সংখ্যা দিয়ে মডুলার ডিভিশন করলে সবসময় কিন্তু সেই ছোটো সংখ্যাটাই তোমার কাছে রিটার্ন আসবে। ঠিক আছে, এটাকে তো আমরা দেখেছি মড অপারেশন করতে গিয়ে। তাহলে আমি এখন দেখো 6 পেয়ে গেলাম, দেখো আমি 6 পেয়ে গেছি, কিন্তু থার্ড নাম্বারটাও পেয়ে গেছি রিভার্সের, তাই না? এবার যদি আমি 6কে যদি তোমার 10 দিয়ে ভাগ করি, তো আমাকে তো এই স্টেপটা তোমাকে রিপিট করতে হবে বারবার।
আমি দেখো 10 দিয়ে জিরো ভাগ আসবে। করলাম, দেখো 0 পেয়ে গেলাম। এখন স্যার জিরো আসবে। তো জিরো স্যার আসবে যদি হোয়াইল লুপ দিয়ে করি তাহলে হোয়াইলের কন্ডিশনটা দেবো যে যতক্ষণ নট ইকুয়াল টু যতক্ষণ না নট ইকুয়ালস টু 0 থাকছে। এক্স্যাক্টলি। তাহলে আমরা দেখো একটা জিরোর বেশি যাচ্ছে বা 0 যতক্ষণ বেশি zero বা একই ব্যাপার বা 0 বেশি থাকছে। তার মানে ধরে নাও আমি n এর মধ্যে ধরো নাম্বারটা নিয়েছি n ইজ ইকুয়াল টু 689। আমি ধরো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি n এর মধ্যে। ওকে, আমি এখন দেখো কন্ডিশনটা লিখছি হোয়াইলের মধ্যে যে হোয়াইল n গ্রেটার দেন 0। ওকে, ঠিক আছে, n গ্রেটার দেন 0। আমি ধরো একটা ভেরিয়েবল নিয়েছি a বলে, a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 10। ভালো করে বুঝবে কিন্তু n ইকুয়ালস টু n বাই 10, না নাম্বারটাকে আমাকে তো পরে আবার 10 দিয়ে দেখো ভাগ করছি। দেখো আমি দেখো এই স্টেপটা দেখো ফলো করলাম, দেখো দুটো স্টেপই ফলো করেছি। দিয়ে আমি কি করছি, আমি এবার হোয়াইলটাকে শেষ করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমার স্টেপ। তাহলে আমার এনটা ফার্স্টে তোমার 689। আমি ভেতরে একটা প্রত্যেকবার যখন দেখো প্রথমবার আমি এর ভ্যালু কি পেয়েছি 9 পেয়েছি, তারপরবার দেখো এর ভ্যালু কি পেয়েছি 8 পেয়েছি, তারপর দেখো কি পেয়েছি এর ভ্যালু 6 পেয়েছি। তাহলে আমাকে যদি আমি ডিসপ্লে করে না রাখি, 9টাকে যদি প্রথমে ডিসপ্লে করে না রাখি, বা 8কে যদি আমি ডিসপ্লে করে না রাখি, বা যদি তোমার 6কে যদি ডিসপ্লে করে না রাখি, আমি তো পরে তো আর টাকা তো আর পাবো না। কারণ এই এটাই তোমার একবার 9 হচ্ছে, একবার 8 হচ্ছে, একবার 6 হচ্ছে। আমি এখানে কি করলাম, একটা বুদ্ধি করে এখানে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখে আমি এটাকে ডিসপ্লে করে দিচ্ছি। ওকে, %d ডবল কোট কমা a। ওকে, এই হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল কোড। এবার আমি দেখাবো এই কোডটা কীভাবে কাজ করছে। আমি দেখো এখানে তোমার যা লজিক লিখেছি সেটা কিন্তু আমি জাস্ট ইমপ্লিমেন্ট করলাম কোড দিয়ে। তাহলে আমার এখন এনটা হচ্ছে 689। হোয়াইলের কাছে আসলো, ফার্স্টে কন্ডিশন চেক হচ্ছে যে 689 গ্রেটার দেন 0 কিনা। ইয়েস, কন্ডিশনটা ট্রু। ভেতরে আমাকে ঢুকিয়ে দিল। ভেতরে ঢুকে আমি কী দেখতে পাচ্ছি, a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 10। তাহলে এনটা হচ্ছে আমার 689, তাকে আমি 10 দিয়ে মডুলার ডিভিশন করছি। তাহলে আমার এর মানটা কী হবে 9। ওকে, এটা আমার 9 হলো। n ইকুয়ালস টু n বাই 10, n তোমার 689, তাহলে 689 বাই 10 কী পাচ্ছি আমরা, সবই তো ইন্টিজার নাম্বারস। কী পাচ্ছি এখানে 68। প্রিন্টএফ এ, আমি এটাকে দেখো প্রিন্ট করে দিয়েছি। এর মধ্যে কি আছে 9 আছে, আমার কিন্তু আউটপুট স্ক্রিন আমাকে দেখাচ্ছে 9, তাই না? আউটপুট স্ক্রিন আমাকে দেখাচ্ছে 9। আবার ফিরে আসছে হোয়াইলের কাছে, কারণ লুপ তো কন্ডিশনটা ফলস না হওয়া পর্যন্ত কিন্তু লুপটা কন্টিনিউ করবে। এখন হোয়াইলের কাছে গিয়ে এনটাকে আমি দেখো আপডেট করেছি তোমার 68 দিয়ে। তাহলে এখন তোমার কন্ডিশনটা চেক হচ্ছে 68 গ্রেটার দেন 0। সেকেন্ড টাইম তোমার কন্ডিশন দেখো চেক হচ্ছে 68 গ্রেটার দেন 0, এটাও তোমার ট্রু কন্ডিশনটা। আবার ঢুকলো হোয়াইলের কাছে, এখন দেখো তোমার 68 মডুলার ডিভিশন 10 কি পাচ্ছ, এটা এখন তোমার 9 ছিল আগের বার, এখন কিন্তু দেখো 9টা ওভাররাইট হয়ে গেল কি দিয়ে, 8 দিয়ে। কারণ 68কে 10 দিয়ে মড করলে 8 আসে। এবার 68 বাই 10, 68কে 10 দিয়ে ভাগ করে আমরা কি পাচ্ছি 6। তাহলে এনটা কিন্তু এখন আর 68 নেই, এনটা কিন্তু এখন 6 হয়ে গেল আপডেট হয়ে। প্রিন্টএফ এ, আমি এটাকে আবার প্রিন্ট করেছি। এর মধ্যে এখন কারেন্টলি কি ভ্যালু আছে 8 আছে। তোমার কিন্তু আউটপুট স্ক্রিনে তোমাকে দেখালো 8, 8টা তোমার ডিসপ্লে হয়ে থাকলো। আবার যাচ্ছে হোয়াইলের কাছে, আবার ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে আমি এখন এন্টার ভ্যালু কি নিয়ে যাচ্ছি হোয়াইলের কাছে, না এন্টার তোমার এখন 6। এখন দেখো কন্ডিশন চেক করছি 6 গ্রেটার দেন 0, কন্ডিশনটা আবার ট্রু। আবার ঢুকলো ভেতরে। 6কে এখন আমি 10 দিয়ে মডুলার ডিভিশন করছি, তো 6কে 10 দিয়ে মড করলে তোমার এটা এখন আপডেট হয়ে কত হয়ে গেল 6 হয়ে গেল। এটা 6 বাই 10, 6 বাই 10 আমি এন্টার ভ্যালু এখন কি পাচ্ছি 0, মানে 0 পয়েন্ট সামথিং হয়, কিন্তু আমার তো সবই ইন্টিজার, তো আমি তোমার ইন্টিজার পার্টটা পাবো, মানে 0 পাচ্ছি এখান থেকে। প্রিন্টএফ এ, এটার মধ্যে কি আছে 6 আছে, আমাকে এখন দেখালো 6টা আমার কিন্তু ডিসপ্লে হলো। ওকে, তারপরে আবার যখন যাচ্ছে হোয়াইলের কাছে n ইকুয়ালস টু 0 নিয়ে, তখন দেখো কন্ডিশন চেক করছে 0 গ্রেটার দেন 0, আমার কিন্তু কন্ডিশনটা ফলস। তখন আমাকে হোয়াইল থেকে বাইরে বের করে দিল। আমার তো কাজ হয়ে গেছে, আমার তো রিভার্স অফের নাম্বার ডিসপ্লে করার কথা ছিল। তো আমি 689 ইনপুট দিয়েছি, আমি কিন্তু আউটপুট পেয়ে গেছি তোমার 986, তাই না? আমি কিন্তু আউটপুট পেয়ে গেছি। তো এই হচ্ছে আমার রিভার্সের লজিক, এটা হচ্ছে আমাদের রিভার্সের লজিক। তো এই লজিকটা আমাদের অতটা এফিশিয়েন্ট লজিক নয়, এটা কিন্তু কাজ হবে, কিন্তু আমি নাম্বারটাকে 3 বারে পাচ্ছি। আমার রিভার্স, হ্যাঁ আসবো সেই কনসেপ্টে আসবো। আমি তো এটা বলছি এফিশিয়েন্ট নয়, আমি তো এফিশিয়েন্ট নয় বলছি কেন, তার রিজন তো আমি তো এবার দেখাবো কোনটা এফিশিয়েন্ট, তাই না?
তখন তোমার আমি ওই কনসেপ্টটা ব্যবহার করবো এখানে, যে একবারে আমরা রিভার্স অফ এ নাম্বারটাকে জেনারেট করব। আমার লুপ যখন কমপ্লিট হবে তখন কিন্তু রিভার্স অফ এ নাম্বার কিন্তু আমার একটা ভেরিয়েবলের মধ্যেই স্টোর থাকবে, তাকে আমরা ডিসপ্লে করবো বাইরে এসে, লুপের বাইরে এসে। তাহলে এই লজিকটা সবাই বুঝতে পেরেছো কীভাবে রিভার্স অফ এ নাম্বারটা হচ্ছে, কী করে রিভার্সটা আমরা পারফর্ম করছি? ইয়েস স্যার। হুম, ঠিক তো? তাহলে সবাই এটা বুঝতে পেরেছো। এবার আমি এটার একটু আপডেটেড লজিক দেখাচ্ছি, যেটা দিয়ে কাজটা করতে আমাদের আরও সুবিধা হবে। আমি কিছুই চেঞ্জ করব না, আমি জাস্ট একটা লাইনকে অ্যাড করব। আমার এখানে যা ছিল n ইকুয়ালস টু 689, ধরে নাও ইন্টিজার একটা ভেরিয়েবল, ওকে। আমার ধরে নাও ইন্টিজার একটা ভেরিয়েবল, দেখো এখানে এ ব্যবহার করেছি তাই না, এ একটা ভেরিয়েবল, আর আমি তার সঙ্গে রিভার্স বলে একটা ভেরিয়েবলকে ধরে নিলাম, তার মধ্যে আমরা 0 দিয়ে তাকে ইনিশিয়ালাইজ করে রাখলাম, ওকে। রিভার্স একটা ভেরিয়েবল, REV একটা ভেরিয়েবল নিয়েছি যার মধ্যে আমি তাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। আমি এখানে যা কোড লিখেছি তাই কোড লিখবো। হোয়াইল, দেখো আমি যখন দেখো যা লিখেছিলাম, হোয়াইল n গ্রেটার দেন 0, a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 10, n ইকুয়ালস টু n বাই 10, ওকে। আমার হোয়াইলটা এখানে শেষ হয়ে যাচ্ছে, আর আমি এখানে একটা লাইনকে অ্যাড করছি, সেটা হচ্ছে REV ইকুয়ালস টু REV স্টার 10 প্লাস a, ওকে। দিয়ে আমি হোয়াইলের বাইরে এসে আমি REVটাকে আমি ডিসপ্লে করব, যে রিভার্স অফ এ নাম্বার বা রিভার্স অফ এ নাম্বার ইকুয়ালস টু %d ডবল কোট কমা REV ব্র্যাকেট শেষ সেমিক্লোন। এই হচ্ছে কোডটার মডিফিকেশনস। আমি জাস্ট এখানে একটা লাইনকে অ্যাড করেছি, নতুন লাইন। আমার নতুন লাইনটা হচ্ছে এই লাইনটা, এটাকে আমি জাস্ট অ্যাড করেছি, REV ইকুয়ালস টু REV স্টার 10 প্লাস a। আমি এবার এই n ইজ ইকুয়াল টু 689, তার জন্য আমার এই কোডটা কিভাবে রান করে, এই হোয়াইলটা কিভাবে কাজ করে, সেটা আমরা একটু এটা রেসপেক্টে ভাববো, দেখবো, ওকে। চলো, এটা রেসপেক্টে আমি এবার দেখাবো কিভাবে আমার এই কোডটা কাজ করছে। এটা ধরে নাও আমার আউটপুট স্ক্রিন, এটা ধরে নাও আমার আউটপুট স্ক্রিন, ছোট্ট মতন একটা আউটপুট স্ক্রিন এখানে পাশে রেখে দিয়েছি, ওকে। আর এখানে যদি কোনো রাফ ওয়ার্ক করি, সেই রাফ ওয়ার্কটা আমি এখানে এই গ্যাপটার মধ্যে দেখাবো। n ইকুয়ালস টু 689, a ইকুয়ালস টু ইন্টিজার a, রিভার্স ইকুয়ালস টু 0। এটা ধরো আমার মেমোরি, ওকে। মেমোরিতে আমার n এর জন্য 16 বিট মেশিনের জন্য আমার n এর জন্য তোমার 2 বাইট স্পেস রিজার্ভ করলো, কারণ n একটা ভেরিয়েবল, ওকে, যার মধ্যে কি ভ্যালু তুমি দেখেছো 689 তোমার এখানে স্টোর হয়েছে মেমোরিতে, কিন্তু র্যামেতে, হ্যাঁ, এটা ধরো র্যাম, ধরো তোমার র্যাম সিস্টেমে তোমার র্যাম। ইন্টিজার a একটা ভেরিয়েবল, সেটাও ইন্টিজার ভেরিয়েবল, আমি 2 বাইট করে ধরছি তার সাইজ, ইন্টিজারের এটা একটা ভেরিয়েবল, তারও সাইজ 2 বাইট, তার মধ্যে কিছু নেই, ওকে, তার মধ্যে কিছু নেই, ওকে। রিভার্স ইকুয়ালস টু 0, রিভার্স আর একটা ভেরিয়েবল মেমোরিতে, রিভার্স ভেরিয়েবলটার নাম হচ্ছে রিভার্স, তার মধ্যে তুমি 0 দিয়ে তাকে ইনিশিয়ালাইজ করে রেখেছো, ওকে। আমার এই প্রত্যেকটা মেমোরির কিন্তু একটা করে অ্যাড্রেস থাকে। আমি ধরলাম এর অ্যাড্রেসটা ধরলাম 2001, আমি ধরলাম এর অ্যাড্রেসটা 2003, আমি ধরলাম এর অ্যাড্রেসটা হচ্ছে 2005। এটাকে বলা হয় মেমোরি অ্যাড্রেস, কারণ মেমোরিতে প্রত্যেকটা লোকেশন কিন্তু অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করা হয়, ওকে। তো এই হচ্ছে আমার মেমোরির সিনারিওটা, ওকে। এবার আমি চলে আসছি, তার মানে দেখো প্রথম দুটো ডিক্লারেশন স্টেটমেন্ট মানে কিন্তু কম্পাইলার যখনই কোনো ডিক্লারেশন দেখে তখন সে কিন্তু মেমোরিতে গিয়ে সেই পার্টিকুলার ভেরিয়েবলের জন্য কতটা স্পেস অ্যালোকেট করতে হবে, সেই স্পেস অ্যালোকেশনের কাজটা কিন্তু কম্পাইলার নিজে গিয়ে মেমোরিতে করে আসে, যাতে আমার এনের মধ্যে আমি 689কে রাখতে পারি, যাতে আমি রিভার্সের মধ্যে 0কে রাখতে পারি, পরে তো আমার এর মধ্যে কিছু ভ্যালু স্টোর হবে, তার জন্য স্পেসটাকে আমরা অ্যালোকেট করে আসি, ঠিক আছে, সেটা কিন্তু কম্পাইলার করে নিজে। এবার চলে আসছি আমার কন্ট্রোলটা চলে আসছে হোয়াইলের কাছে, n গ্রেটার দেন 0, এন্টার ভ্যালু হচ্ছে তোমার 689, তো 689 গ্রেটার দেন 0, কন্ডিশনটা ট্রু, ভেতরে আমাকে ঢুকিয়ে দিল গেটম্যান। আমি ঢোকার পর দেখতে পাচ্ছি 689 মডুলার ডিভিশন 10 করে আমরা প্রথমেই এর মানটা 9 পাই, n ইকুয়ালস টু n বাই 10, nটা তো আমার 689, তাহলে 689 বাই 10, মানে আমরা এখন এন্টার ভ্যালু পাচ্ছি 68, আমরা এখন এন্টার ভ্যালু পাচ্ছি 68, ওকে। তো রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10 প্লাস a, আমার এই স্টেটমেন্ট এখন এক্সিকিউট করবে। তাহলে রিভার্সের ভ্যালু কত, ইনিশিয়ালি 0, স্টার 10
প্লাস এ, এটার ভ্যালু কত 9, তাহলে 10 ইন্টু 0 মানে 0, তার সঙ্গে 9 যোগ করলে তোমার রিভার্সটা এখন হয়ে গেল 9। তাহলে রিভার্সটা আগে 0 ছিল, তো রিভার্সটা কিন্তু এখন তোমার আপডেট হলো কি দিয়ে, 9 দিয়ে প্রথমবার। ওকে, এটা তোমার আপডেট হলো কি দিয়ে, 9 দিয়ে। ওকে, এ তো র্যাম, তার ভ্যালু কিন্তু তোমার তখন চেঞ্জ হচ্ছে, আর এটা কিন্তু সবাই ভেরিয়েবল। যার ভ্যালু ডিউরিং এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম, যার ভ্যালু চেঞ্জ হয় তার নামই তো ভেরিয়েবল, তখন কিন্তু এখন চেঞ্জ হচ্ছে ভ্যালুটা। এনটা তোমার দেখো 68 হয়ে গেছে, তাহলে এনটা কিন্তু এখন আর এই প্রথমবার লুপটা ঘোরার পর এনটা কিন্তু এখন তোমার 68। ওকে, আর লুপ আমি আবার ফিরে যাচ্ছি লুপের কাছে, লুপের কাছে n ইকুয়ালস টু 68 নিয়ে। ওকে, তাহলে এখন এনটা হচ্ছে 68, আবার কি কন্ডিশন চেক হচ্ছে যে 68 গ্রেটার দেন 0, ইয়েস কন্ডিশনটা আবার ট্রু। আবার আমাকে ঢুকতে বললো গেটম্যান, আমি আবার ঢুকে পড়লাম, ঢুকে পড়ার পরে আমি আবার সেম অপারেশন পারফর্ম করছি, 68 মডুলার ডিভিশন 10, তা 68কে তোমার 10 দিয়ে মড করলে কত হয় 8, তাহলে এটা কিন্তু এখন 9 নয়, এটা কিন্তু এখন হয়ে গেল 8, এটা কিন্তু এখন হয়ে গেল 8। ওকে, n ইকুয়ালস টু n বাই 10 মানে 68/10, 68/10 মানে হচ্ছে তোমার এখন nটা হয়ে গেল 6, nটা কিন্তু এখন মেমোরি থেকে তোমার চেঞ্জ হয়ে কিন্তু 6 হয়ে গেল, এটা কিন্তু এখন 6 হয়ে গেল nটা। রিভার্স ইকুয়ালস টু রিভার্সটা 10 প্লাস এ, রিভার্সের প্রিভিয়াস ভ্যালু কত পেয়েছো 9, রিভার্সের প্রিভিয়াস ভ্যালু পেয়েছো 9 ইন্টু 10 প্লাস এ, এটা কত 8, তাহলে 90 প্লাস 8 মানে কত হচ্ছে 98, 98, তাহলে রিভার্সটা কিন্তু এখন হয়ে গেল 98। আমার সেকেন্ড টাইম লুপটা এক্সিকিউট করলো, এখন এন্টার ভ্যালু কি পেয়েছি 6, 6 নিয়ে আবার যাবে লুপের কাছে, কারণ কন্ডিশন ফলস হওয়া না পর্যন্ত কিন্তু লুপ থেকে বেরোবে না। তাহলে এখন n ইজ ইকুয়াল টু 6 নিয়ে আবার তোমার ফিরে যাচ্ছে লুপের কাছে, হোয়াইলের কাছে, তাহলে এনটা কিন্তু এখন 6, গিয়ে চেক করছে 6 গ্রেটার দেন 0, গেটম্যান বলছে হ্যাঁ কন্ডিশন তোমার এখনও ঠিক আছে, তুমি আবার ঢোকো, আমাকে আবার ঢুকিয়ে দিল। আমি এখন গিয়ে আবার তোমার সেম অপারেশন পারফর্ম করছি, 6 মডুলার ডিভিশন 10, তাহলে 6কে 10 দিয়ে মড করলে আমরা জানি সবাই যে সেটা 6ই আসে, তাহলে এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেল 6, এটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে এখন হয়ে গেল 6। n ইকুয়ালস টু n বাই 10 মানে nটা তোমার 6, তাহলে 6/10 করলে তোমার এখন 0 আসবে, তাহলে nটা কিন্তু এখন তোমার হয়ে গেল 0, n কিন্তু এখন হয়ে গেল 0, n কিন্তু এখন 0। রিভার্স ইকুয়ালস টু রিভার্সটা 10 প্লাস এ, আমার প্রিভিয়াস REV ভ্যালু কত 98, আর ইন্টু 10 প্লাস এটার ভ্যালু কত 6, তাহলে 980 প্লাস 6, 980 প্লাস 6 মানে কত 986, 986, 986, তাহলে এখন রিভার্সের ভ্যালু কিন্তু তোমার হয়ে গেল 986। ওকে, আবার যাচ্ছে n ইজ ইকুয়াল টু 0 নিয়ে আবার যাচ্ছে হোয়াইলের কাছে, আবার তোমার যাচ্ছে n ইজ ইকুয়াল টু 0 নিয়ে হোয়াইলের কাছে, যাওয়ার পর গিয়ে এখানে গেটম্যান বলছে যে তোমার কন্ডিশন তো আর ঠিক নেই, 0 গ্রেটার দেন 0, কন্ডিশন তোমার ফলস হয়ে গেছে, তোমাকে এখন এখান থেকে তোমাকে আর ঢুকতে দিলে হবে না, তুমি এখন লুপ থেকে বেরিয়ে যাও, আমাকে লুপ থেকে বাইরে বের করে দিল। আমি লুপের বাইরে এসে কী দেখতে পাচ্ছি, একটা প্রিন্টএফ স্টেটমেন্ট আছে যেটা এক্সিকিউট করতে হবে, তাহলে সেখানে কী দেখাচ্ছে না রিভার্স অফ এ নাম্বার একটা মেসেজ দেখাচ্ছে। তো আমি ফার্স্টে ডিসপ্লে করলাম রিভার্স অফ এ নাম্বার ইকুয়ালস টু %d, তার জায়গায় তোমার ডিসপ্লে হচ্ছে রিভার্সের ভ্যালুটা। তো রিভার্সের মধ্যে এখন কত ভ্যালু আছে র্যামেতে 986, আমাকে এখন দেখাচ্ছে রিভার্স অফ এ নাম্বার ইকুয়ালস টু 986। ওকে, তারপরে ধরুন আমার এখানে রিটার্ন 0 আছে, এখানে ধরুন আমার মেন ফাংশনসটা এখানে শেষ আছে, আর এখানে ধরুন তোমার ইন্টিজার মেন আছে। ওকে, আর তার উপরে তোমার এখানে দেওয়া আছে হ্যাশ ইনক্লুড ডবল কোটের মধ্যে stdio.h, তোমার প্রোগ্রাম কমপ্লিট, তাই তো? ঠিক আছে, বোঝা গেছে সবার? তাহলে আমার কোনটা ভালো, আগেরটা ভালো না এটা ভালো, কোনটা এফিশিয়েন্ট মনে হচ্ছে, আমার কোন কোডটা এফিশিয়েন্ট মনে হচ্ছে, আগেরটা না এটা? এইটা স্যার, এইটা সব থেকে এইটাই এফিশিয়েন্ট, বেশি এফিশিয়েন্ট। এটা বেশি এফিশিয়েন্ট। আমি একবারে আমি রিভার্সটাকে জেনারেট করতে পারছি, তাই না? আমার লুপটা তোমার দেখো 3বার ঘুরছে, তো 3বার ঘুরছে বলে দেখো আমি 3বার পর লুপটা 3বার ঘোরার পর কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার কিন্তু ফাইনাল রেজাল্টটা পাচ্ছি রিভার্সের মধ্যে। ওকে, কিন্তু আগেরবার আমরা একটু চালাকি করেছিলাম, আমি একবার করে তোমার মড অপারেশন করছি আর একটা করে নাম্বার পাচ্ছি তাকে ডিসপ্লে করে দিচ্ছি, মানে একটু চালাকি করেছিলাম। কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে কাজটাকে বের করলাম। তাহলে আমার এখানে 3 ডিজিট নাম্বার
3 ডিজিট নাম্বারের জন্য লুপটা আমার 3বার ঘুরছে, মাইন্ড ইট। আমি কিন্তু এটা বলবার পেছনে কিন্তু আমার কারণ আছে, যে আমার 689 একটা 3 ডিজিট নাম্বার, আমার কিন্তু লুপটা তোমার তখন 3বার ঘুরছে। যদি আমার 4 ডিজিট নাম্বার থাকতো, n ইকুয়ালস যদি তোমার একটা 4 ডিজিট কোনো নাম্বার থাকতো n এর মধ্যে, তখন আমার লুপটা কতবার ঘুরতো? 4বারই ঘুরতো, 4বারই ঘুরতো। 5 ডিজিট তো হলে 5বার ঘুরবে, 6 ডিজিট তো হলে 6বার ঘুরবে, 2 ডিজিট হলে তোমার 2বার ঘুরবে। ঠিক আছে, আমি এটা কেন বললাম তার রিজন, তার কারণ আছে। আমি কেন বললাম তার কিন্তু রিজন আছে, তার সেটাকে আমি অ্যাপ্লাই করব নেক্সট প্রোগ্রামে। ওকে, তাহলে এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি, তাই তো? এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, চলো একবার দেখে নিই, এই কোডটা একবার দেখে নিই যে আমার কাজ করছে কিনা, আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম। ইন্টিজার n, আমি এটা ইনপুট নেব ইউজারের কাছ থেকে যে কোন নাম্বারে আমি রিভার্স করব। আমার এ একটা ভেরিয়েবল, আর কি নিয়েছিলাম, রিভার্স ইকুয়ালস টু 0। ওকে, এই আমার 3টে ভেরিয়েবল জাস্ট রিকোয়ারমেন্ট আছে। আমি প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার এ নাম্বার, ওকে, এন্টার এ নাম্বার। আমি ইউজারকে বললাম একটা নাম্বার দাও আমাকে, নাহলে তো ইউজার বুঝতে পারবে না কখন নাম্বারটা দেবে। তাকে আমি স্ক্যান করে নিচ্ছি, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমি %d লিখছি, তাই না? %d লিখলাম ফর ইন্টিজার নাম্বার, $n, আমি n এর মধ্যে নাম্বারটাকে স্টোর করছি। ঠিক আছে, n এর মধ্যে নাম্বারটাকে স্টোর করে দিলাম। এবার লুপ হোয়াইল n গ্রেটার দেন 0, তাই না? n গ্রেটার দেন 0, আমার তো n এর মধ্যে তো নাম্বারটা আছে। a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 10, ওকে, আর n ইকুয়ালস টু n/10, তারপরে স্টেটমেন্টটা কি ছিল, rev ইকুয়ালস টু rev স্টার 10 প্লাস a, তাই না? তাই তো ছিল, সেমিকোলন। এবার আমি লুপের বাইরে এসে প্রিন্টএফ করছি rev এর ভ্যালুটা। প্রিন্টএফ একটা ভালো মেসেজ দিই, রিভার্স অফ এ নাম্বার ইকুয়ালস টু %d কমা দিয়ে rev, বাইরে এসে সেমিকোলন দিলাম। আমার কোডটা কমপ্লিট। আমি কোডটার একটু অ্যাডিশন করছি, যে এখানে আমি একটা হোয়াইলের জাস্ট আগে একটা প্রিন্টএফ লিখে রাখছি, যে বিফোর রিভার্সিং, ওকে, বা বিফোর রিভার্সিং অপারেশন দ্য ভ্যালু ইজ, হ্যাঁ, যে আমার ভ্যালু ইজ %d, আমি এনটাকে একবার ডিসপ্লে করে নিই। ঠিক আছে, রিভার্স করার আগে আর রিভার্স করার পরে তো আমি একবার ডিসপ্লে করবো, তাহলে বুঝতে পারবো যে কী ছিল আগে আর এখন কি আছে। আমি এখানে এনটাকে একবার ডিসপ্লে করে নিই, এটা আমি অ্যাডিশন করলাম। ঠিক আছে, তুমি না করতেও পারো, এটা আমি এক্সট্রা করেছি। এই হচ্ছে আমার কোড, তাই তো? এই হচ্ছে আমার কোড। তাহলে আমরা এখন এটাকে রান করাবো। আমরা তো বুঝতে পেরেছি কোডটা, আমরা সবাই বুঝতে পেরেছি কোডটা কীভাবে কাজ করছে। এই কোডটাকে আমরা এখন রান করাবো। কোডটাকে রান করছি, আমাকে দেখাচ্ছে এন্টার এ নাম্বার। আমি একটা নাম্বার দিলাম 5329, ওকে, এটা 4 ডিজিট নাম্বার দিয়েছি 5329। এবার এটাকে আমি রান করে এক্সিকিউট করছি। ঠিক আছে, তো বিফোর রিভার্সিং অপারেশন দ্য ভ্যালু ইজ 5329 আর রিভার্স অফ এ নাম্বার ইকুয়ালস টু 9235। এটা যদি একটা /n করে দিই তাহলে লাইনটা চেঞ্জ হয়ে পরের লাইনে আমাকে দেখাবে, তাহলে আমাদের আউটপুটটা দেখতে ভালো লাগবে। আমি আবার রান করছি 7642 এন্টার। ওকে, এবার দেখো হচ্ছে রিভার্স। ইয়েস স্যার। সবাই বুঝতে পারলে কি করে রিভার্স করছি? তাহলে লজিকটা বোঝা গেল তো, যে কিভাবে কাজ করছে রিভার্সের লজিক? হ্যাঁ স্যার।
সবাই রিপ্লাই করো, সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। Yes, sir. হ্যাঁ স্যার। এবার আমি একটা লজিক দেখবো আমরা, সে একটা লজিককে কাজে লাগিয়ে আমরা আরও কিছু প্রোগ্রাম করার চেষ্টা করব, তাই না? আমরা যেমন একটা শর্টিংয়ের একটা লজিক বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের সবার? সেই শর্টিংয়ের একটা লজিক থেকে আমরা 13টা প্রোগ্রামকে সলভ করেছিলাম, তাই তো? ইয়েস অর নো? না কারো মনে নেই? শর্টিংয়ের একটা প্রোগ্রাম থেকে আমি 13টা প্রোগ্রাম দেখিয়েছিলাম একটা লজিক থেকে, তাই না? একটা প্রোগ্রাম করে সেখান থেকে আমরা 13টা প্রোগ্রামকে সলভ করেছিলাম, মানে 13টা মানে প্রবলেমকে সলভ করেছিলাম। অ্যাসেন্ডিং শর্টিং, ডিসেন্ডিং শর্টিং করেছিলাম, হাইয়েস্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, সেকেন্ড হাইয়েস্ট, সেকেন্ড স্মলেস্ট, থার্ড হাইয়েস্ট, থার্ড স্মলেস্ট, ফোর্থ হাইয়েস্ট, ফোর্থ স্মলেস্ট, হ্যাঁ, স্মলেস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বারের সামেশন, তাদের অ্যাভারেজ, মিড এলিমেন্ট, ওকে, এভরিথিং। এরকমভাবে আমরা 13টা প্রবলেমকে সলভ করেছিলাম একটা লজিক থেকে। তো এটা আমার একটা লজিক। আমরা নেক্সট যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য উইথ অফ এ নাম্বার। আমি এখন একটা নাম্বারের আমরা উইথ বের করব, ওকে? নাম্বারের উইথ বলতে আবার কি বোঝায়? স্যার লুপটা যতবার এক্সিকিউট হবে ততবারই উইথ বের হবে, তাহলে আমার ততবার তত উইথ হবে। তাহলে আমার উইথ বলতে বোঝায় যে একটা নাম্বারের মধ্যে কতগুলো ডিজিট আছে, তাই না? হ্যাঁ। আমি যদি ইনপুট দিই আমার প্রোগ্রামটাকে যে 9476, তাহলে আমার এটা একটা 4 ডিজিট নাম্বার, আমাকে আমার প্রোগ্রামটা আউটপুট দেবে যে উইথ অফ এ নাম্বার বা উইথ ইকুয়ালস টু 4, মানে আমার নাম্বারটা নাম্বার অফ ডিজিটস অফ নাম্বার অফ ডিজিট অফ এ নাম্বার, ঠিক আছে? বা নাম্বার অফ ডিজিট প্রেজেন্ট ইন দ্য নাম্বার, ওকে? দ্যাট ইজ আ উইথ। তাহলে আমি এখন বুঝতে পারছি যে এই উইথটা আমরা কীভাবে বের করব। আমি একটু আগেই বলছিলাম যে যদি আমার 3 ডিজিট নাম্বার হয় আমার লুপটা 3 বার ঘোরে, যদি আমার 4 ডিজিট নাম্বার হয় আমার লুপটা 4 বার ঘুরবে। তাহলে সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যদি আমরা একটা ভেরিয়েবলকে একটা কাউন্টার ভেরিয়েবল নিয়ে রাখি যে কাউন্ট ইকুয়ালস টু 0 বলে যেটা ভেরিয়েবলকে আমরা ধরে নিই, আর আমি এই লুপটার ভেতরে যদি তোমার কাউন্ট প্লাস প্লাস করে দিই, তাহলে আমার লুপটা যদি 4 বার ঘোরে তাহলে আমার কাউন্টের ভ্যালু কী হবে? 4 হবে। ইয়েস অর নো? আমার এই নাম্বারটার জন্য আমার তার মানে 4 বার লুপটা ঘুরবে, আর 4 বার যদি তোমার লুপটা ঘোরে, প্রথমবার ঘুরে দেখো কাউন্টটা 1, সেকেন্ড বার লুপটা ঘুরে তোমার কাউন্টটা 2, থার্ড বার ঘুরলে 3, আর 4 বার ঘুরলে 4। আমি সেই কাউন্টের ভ্যালুটাকে তোমার বাইরে এসে ডিসপ্লে করে দিচ্ছি, তাকেই বলছি উইথ। আমি এখানে লিখছি প্রিন্টএফ লেখার পর এখানে লিখছি উইথ অফ এ নাম্বার ইকুয়ালস টু %d, বাইরে এসে কমা দিয়ে এবার ডিসপ্লে করছি কাউন্টের ভ্যালুটাকে ডিসপ্লে করলাম, সেমিক্লোন, ওকে? আমি এখানে একটা /n দিয়ে দিলাম। আমার রিভার্সও থাক, রিভার্সে কোডটাও থাক, প্লাস আমি একটা উইথটাকে বের করে দিচ্ছি। আমি এবার কোডটাকে রান করাবো। দেখো কিছুই করিনি, কিন্তু কাউন্ট একটা ভেরিয়েবল নিয়েছি, তাকে আমি কাউন্ট প্লাস প্লাস করে দিচ্ছি আমার লুপের ভিতরে, যে আমি বাইরে এসে তোমার কাউন্টটাকে ডিসপ্লে করছি উইথ বলে। এন্টারের নাম্বার 7621, একটা 4 ডিজিট নাম্বার, আর আমি রান করছি। আমার রিভার্সের পর 1267 আর উইথ অফ এ নাম্বার ইকুয়ালস টু 4। ওকে, বুঝতে পারলাম সবাই যে কোথায় আমি মাইনর চেঞ্জেস করলাম? আমার চেঞ্জেসটা কোথায় করলাম আমি সবাই বুঝতে পেরেছি আমরা, যে আমি চেঞ্জটা কোথায় করেছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো দ্যাট ইজ কল্ড উইথ অফ এ নাম্বার, ওকে? এটা আমাদের সেকেন্ড প্রবলেম ছিল, ওকে? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? যেটা আমি দেখালাম উইথ অফ এ নাম্বার? স্যার কোডের পেজটা একবার দেখান। স্যার আরেকবার দেখাবো, তাই তো? বেশ, ওকে স্যার। ধরে নাও আমার একটা নাম্বার আছে, ধরে নাও n ইকুয়ালস টু, সাপোজ এটাকে বাদ দাও, n ইকুয়ালস টু ধরে নাও হয়তো 24, ওকে?
আমি চাইছি যে আমার ধরো 24 দিলাম না, 34 দিলাম। আমি চাইছি যে আমার এই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট আছে। তো নাম্বারটার মধ্যে দেখো তোমার দুটো ডিজিট আছে, 3 আর 4। আমি তখন দেখো কোড লিখছি যে হোয়াইল n greater than 0, ওকে, a equals to n modular division 10 আর n equals to n by 10। আমি ধরুন একটা ভেরিয়েবল নিয়েছি কাউন্ট বলে, কাউন্ট ইকুয়ালস টু 0 নিয়েছি, আমি এখানে করছি কাউন্ট প্লাস প্লাস, ওকে, দিয়ে হোয়াইলটাকে শেষ করলাম। আমার ধরুন এখানে এও একটা ভেরিয়েবল আছে, ওকে, যে আমি বাইরে এসে কাউন্টটাকে ডিসপ্লে করছি, প্রিন্টএফ উইথ ইকুয়ালস টু, উইথটা হচ্ছে মেসেজটা, হ্যাঁ, %t, আর আমার এই উইথটা কার মধ্যে আছে, কাউন্ট ভেরিয়েবলের মধ্যে আছে, আমি কাউন্টটাকে এখানে ডিসপ্লে করলাম। এবার দেখো আমি কোডটাকে রান করাবো, এই কোডটাকে ধরো আমি আবার ড্রাই রান করবো, এটা আমার কোডটা অ্যাকচুয়ালি, যেটা কিন্তু আমি ওখানে লিখেছি, সেম করে আমি ওখানে লিখেছি। তাহলে এনটা এখন 34, তো 34 গ্রেটার দেন 0 ঢুকলো ভেতরে। 34 মডুলার ডিভিশন 10, তাহলে কি পাবো, 4 পাবো, এর মান 4। 34 বাই 10, 34 বাই 10 মানে আমরা পাচ্ছি 3। কাউন্ট প্লাস প্লাস, আমি কাউন্টের ভ্যালু কি নিয়েছি, 0 নিয়েছি, তাহলে এখন কাউন্ট প্লাস প্লাস করলে কাউন্টের ভ্যালু কত হবে, 1। তাহলে আমার এখন এনটা কত, 3 নিয়ে আবার ফিরে যাচ্ছে কোথায়, হোয়াইলের কাছে গিয়ে চেক করছি 3 গ্রেটার দেন 0, ইয়েস, কন্ডিশনটা এখন ট্রু আছে। 3 মডুলার ডিভিশন 10, 3 পাবো, এটা এখন 3 হয়ে গেল। 3/10, 3/10 করলে তোমার কি পাচ্ছে, 0, এটা তোমার কি তখন 0। কাউন্ট প্লাস প্লাস, এখন তোমার কাউন্টটা আগে 1 ছিল, এখন তোমার কাউন্টের ভ্যালু কি হয়ে গেল, 2। আমি আবার যাচ্ছি হোয়াইলের কাছে, কি নিয়ে, এর ভ্যালু 0 নিয়ে, এখন কে চেক করছি 0 গ্রেটার দেন 0, কন্ডিশনটা ফলস, আমাকে হোয়াইল থেকে বাইরে বের করে দিল। বাইরে গিয়ে পি পাচ্ছি, প্রিন্টএফ উইথ ইকুয়ালস টু, কাউন্টের ভ্যালুটাকে ডিসপ্লে করেছি, তাহলে আমাকে কি দেখাবে, উইথ ইকুয়ালস টু 2, উইথ ইকুয়ালস টু 2, ঠিক আছে, বোঝা গেল এবার? তাহলে এইভাবে আমরা কোনো নাম্বারের উইথ বের করতে পারি, ওকে, বা লেন্থ বলা হয়, অনেক সময় এটাকে লেন্থও বলে, লেন্থ অফ এ নাম্বার। বেসিক্যালি তোমার লেন্থটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যাসোসিয়েটেড স্ট্রিংয়ের সাথে, যে স্ট্রিংয়ের লেন্থ, নাম্বারের লেন্থ হয় না, নাম্বারের উইথ হয়, নাম্বারের লেন্থ হয় না, কিন্তু লেন্থ বললেও তোমার কোনো ভুল নয়, ওকে। এবার আমরা নেক্সট প্রোগ্রামে আসবো। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড the sum of individual digit of a number। একটা নাম্বারের ইন্ডিভিজুয়াল ডিজিটের সাম করে আমাকে দেখাতে বলছে। আমার কাছে ইনপুটটা হচ্ছে, আমি ধরলাম ফর এক্সাম্পল আমার কাছে ইনপুটটা হচ্ছে 5436, মানে 5436। আমাকে আমার প্রোগ্রামটা আউটপুট দেবে 5 + 4 + 3 + 6 করে আমাকে আউটপুট দেবে 18, ওকে। স্যার বলবো, এটা আমার হচ্ছে প্রবলেমটা, বেশ বলো। স্যার আমরা যে রিভার্স ভেরিয়েবলটা নিয়েছিলাম, ওই লাইনটা কেটে রিভার্স ইকুয়াল টু রিভার্স প্লাস যে আমাদের রিমাইন্ডার যে ভেরিয়েবলটা বের করেছিল সেটা করে দেবো। বেশ, আমি তাহলে রিভার্স তোমার আমি সাম নেবো, আমি রিভার্স কেন নিতে যাবো, হ্যাঁ সাম নিতে পারি, সাম ইকুয়াল টু 0 নিলাম, দিয়ে সাম ইকুয়াল টু সাম প্লাস, আর তারপর যে ওই যার মধ্যে রিমাইন্ডারটা যেখানে স্টোর ছিল ওই ভেরিয়েবলটা প্লাস করে দেবো, ওকে। ও যেটা বললো সবাই বুঝতে পারলে, ও যে মানে সলিউশনসটা বললো সেটা সবাই বুঝতে পেরেছো? বেশ, আমি তো বলবোই, অবশ্যই বলবো। আমাকে আগে বলো যে আমার যে এক্সিস্টিং যে লজিক ছিল, এটা ধরুন আমার এক্সিস্টিং লজিক, এই যে বড় যে লজিকটা, এই যে লজিক, আচ্ছা, যে রিমাইন্ডার গুলো বেরোচ্ছে ওইগুলো প্লাস করলেই তো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো আলটিমেট দেখো আমি বলতে চাইছি যে আমার ইকুয়াল টু সাম প্লাস, হ্যাঁ, আমার প্রথমবার দেখো এনটা তোমার 689 ছিল, তো তখন আমার লুপটা যখন প্রথমবার যখন ঘুরছে লুপটা, তখন তুমি এর ভ্যালু কি পেয়েছো, দেখো 9 পেয়েছো, তাই না? ইয়েস অর নো, 9 পেয়েছো। তুমি সেই 9টাকে কোথাও একটা প্রিজার্ভ করে রাখছো, তুমি তখন এখানে এই রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10টাকে না লিখে তুমি ধরো সাম বলে একটা ভেরিয়েবল নিয়েছো, যে সাম ইকুয়ালস টু সাম প্লাস এ করে দিচ্ছ। তুমি সামটাকে কিন্তু প্রথমে তুমি 0 নিয়েছো, সাম ইকুয়ালস টু 0, ওকে। তাহলে এখন দেখো তোমার দেখো 0 প্লাস এর মানটা প্রথমবার তুমি কি পেয়েছো, 9। তোমার দেখো 0 + 9 করে সামটা কিন্তু এখন 9 হয়ে বসে আছে। তোমার প্রথমবার লুপটা ঘোরা কমপ্লিট, তোমার সাম কিন্তু 9।
সেকেন্ড টাইম যখন লুপটা ঘুরছে তখন তুমি এর ভ্যালু কি পাচ্ছ 8, তাই তো 8 পাচ্ছ, মানে ফর দ্য নাম্বার 689, ওকে তুমি 8 পাচ্ছ। তখন দেখো তোমার আবার সাম ইকুয়ালস টু সাম প্লাস এটা তোমার আবার এক্সিকিউট করবে, তাহলে প্রিভিয়াস সামটা পেয়েছো তুমি 9 পেয়েছো, এখন তোমার এটা তোমার ভ্যালু হচ্ছে 8, তাহলে কিন্তু সামটা কত গেল 17, ওকে। থার্ড টাইম যখন লুপটা ঘুরছে তখন তোমার এর মান কি পাচ্ছ দেখো 6, তাহলে তোমার আবার তোমার সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এটা এক্সিকিউট করবে, তাহলে প্রিভিয়াস সামটা তোমার 17 আর এখনকার তোমার এটা হচ্ছে 6, তাহলে 17 প্লাস 6 মানে কত হচ্ছে 23, তখন তোমার এন কিন্তু তোমার 0 হয়ে গেছে। এবার যখন তুমি যাচ্ছ 0 গ্রেটার দেন 0 তখন কিন্তু কন্ডিশন ফলস, তাহলে আলটিমেট তোমার 689 বা 689 নাম্বারটার জন্য সাম অফ ইন্ডিভিজুয়াল ডিজিট মানে তোমার 6 প্লাস 8 প্লাস 9 কত হচ্ছে 17 প্লাস 6 মানে তোমার হচ্ছে 23। তুমি দেখো সামের মধ্যে কি পেয়ে গেছো, দেখো 23 পেয়ে গেছো। তুমি বাইরে এসে এখন এই হোয়াইলের বাইরে তুমি এখানে প্রিন্ট করে দাও যে সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা সাম, তোমাকে 23 দেখাবে, তাই তো? ইয়েস অর নো? বুঝতে পারলে সবাই কীভাবে করছি কাজটাকে আমরা? মানে যার ভেতরে আমরা রিমাইন্ডারটাকে স্টোর করছি সেই রিমাইন্ডার প্রত্যেকবার আমরা যোগ করে করে সামের মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমার প্রিভিয়াস সামটাও থাকে আর যাতে আমরা নতুন এর যে ভ্যালু পাচ্ছি তাকে যাতে আমরা যোগ করতে পারি, দিয়ে আমি টোটাল সামটাকে পেয়ে যাচ্ছি। আমার লুপটা ঘোরা কমপ্লিট, আমি কিন্তু তোমার সামটাও পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমি এর সঙ্গেই তোমার এটাকে অ্যাড করব, আমি এটাকে তোমার অ্যাডিশন করছি, সাম ইকুয়ালস টু 0 বলে একটা ভেরিয়েবল নিলাম, আর আমরা এখানে কাউন্ট প্লাস প্লাস যেমন আছে তোমার তেমন থাক, সাম ইকুয়ালস টু সাম প্লাস এ, ওকে। আর এখানেও আমি আবার এই সেম প্রিন্টএফ লিখবো, আমি একটা প্রিন্টএফকে এখান থেকে কপি করে নিই, এখান থেকে একটা প্রিন্টএফকে কপি করে নিই, ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করি। আমি এখানে উইথ না লিখে সাম অফ ইন্ডিভিজুয়াল digit of a number equals to কাউন্টটাকে ডিসপ্লে করলে তো হবে না, সামটাকে ডিসপ্লে করতে হবে, কারণ সামের মধ্যে আমার সামটা স্টোর আছে, ওকে। ওকে কমপ্লিট, দেখো রান করছি, এন্টারে নাম্বার 654 দিলাম, ওকে 654 এন্টার, দেখো ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো আমার স্যার, লজিক, কোডটা একটু দেখুন। হ্যাঁ দেখাবো, আমার তার মানে মেন লজিক তো সেম, আমি জাস্ট কিছু অল্টারেশন করছি, কিছু স্টেটমেন্টকে আমরা অ্যাড করে আমরা জিনিসটাকে কম্প্যাক্ট করছি, তাই না? কিছু জিনিসটাকে অ্যাড করে আমরা জিনিসটাকে কম্প্যাক্ট করছি, আর কিছুই করিনি, কিন্তু আমার মেন লজিক কিন্তু একই। হ্যাঁ স্যার, ঠিক আছে। সবাই বুঝতে পারলে এটা কি করে সাম করছি ইন্ডিভিজুয়াল ডিজিটের? সবাই এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা প্রবলেম দেখলাম আমরা। এবার আমরা নেক্সট প্রবলেমে আসবো। সবার বোর লাগছে না তো? সবাই বোর ফিল করছো না তো? না স্যার, না স্যার। ওকে, বুঝতে হবে প্রোগ্রামিং মানেই তোমাকে বুঝতে হবে লজিক, লজিক ডেভেলপ করতে হবে, তবে কিন্তু প্রোগ্রামিং শেখা যাবে। যত বেশি মাথা ঘামাতে পারবে প্রোগ্রামিং নিয়ে, লজিক নিয়ে, তত কিন্তু ভালো প্রোগ্রামার হতে পারবে। সব কিন্তু লজিকের মানে অ্যাকচুয়াল গল্প কিন্তু লজিক বিল্ড আপ করতে হবে, ওকে। আর স্যার বলছি পেজটা একটু নামাবেন। এই হোয়াইট বোর্ডটা বলছো? হ্যাঁ স্যার। কোথায় যাবো বলো, যেখানে ছিলাম? এখানে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আমাদের আজকে হোয়াইল লুপের লাস্ট প্রবলেম, রাইট এ প্রোগ্রাম টু চেক
whether a number is palindrome or not. কি স্যার? Palindrome সেটা কি স্যার? বলবো। সামনের দিক থেকে পিছন দিক থেকে একই কি? আমরা এখন আর সামনের দিক পেছনের দিক বলবো না, আমরা তো টেকনিক্যাল টার্ম ইউজ করব, তাই না? আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, আমরা সামনের দিক পেছনের দিক বলবো না। আমরা বলবো যে একটা নাম্বারকে এমনি যেমন দেখায় তাকে যদি আমরা রিভার্স করি স্যার নাম্বারটা ওটাই দেখায়, তাই না? আমরা এইভাবে বলবো। ওকে Yes sir, yes sir. তাহলে একটা নাম্বার প্যালিন্ড্রম কিটা আমরা বুঝতে পারি যে যদি একটা নাম্বার নিয়ে আমি 121, ধরুন একটা নাম্বার হচ্ছে 121, n ইকুয়ালস টু 121, তাহলে এই নাম্বারটাকে যদি আমরা রিভার্স করি তাহলে রিভার্স অফ n ইকুয়ালস টু আমার 121ই আসে। তাহলে এখন আমার অরিজিনাল নাম্বার ডবল ইকুয়ালস টু আমার রিভার্স অফ এ নাম্বার, তখন আমি এনটাকে বলতে পারবো যে এই নাম্বারটা আমার প্যালিন্ড্রম নাম্বার। ওকে, কিন্তু যদি এনটা যদি আমার 234 হয় সাপোজ, তাহলে আমি যদি এখন রিভার্স করি এনটার রিভার্স অফ এন আমাকে আসে সেটা হচ্ছে 432। তাহলে এখন অরিজিনাল নাম্বার আর আমার রিভার্স অফ এ নাম্বার কিন্তু এখন ডবল ইকুয়ালস টু নয়, সেটা হচ্ছে নট ইকুয়ালস টু। তাহলে কিন্তু এনটা কিন্তু এখন আমি এনটাকে বলতে পারি যে এনটা হচ্ছে নট এ প্যালিন্ড্রম বা নট এ প্যালিন্ড্রম নাম্বার। বোঝা গেল? তাহলে আমরা একটা নাম্বারকে প্যালিন্ড্রম চেক করার জন্য প্রথম আমাকে যে অপারেশনসটা পারফর্ম করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে নাম্বারটাকে ফার্স্ট তার রিভার্স বের করতে হবে। আবার সেই রিভার্সের লজিক, তাই না? আমরা জানি রিভার্সটা বের করার পর আমি তো দেখেছি যে আমরা রিভার্স বের করতে গিয়ে রিভার্স ইকুয়ালস টু রিভার্সটা 10 প্লাস এ করতাম আর তার সঙ্গে দুটো তোমার স্টেপ অ্যাডিশনালি আমরা করতাম। তা আমি যখন রিভার্সের মধ্যে আমার রিভার্স নাম্বারটা আছে আর আমার অরিজিনাল নাম্বারটা কি থাকছে এনের মধ্যে? থাকবে কি এনের মধ্যে? আমি তো ইনপুট নিয়েছিলাম, এনের মধ্যে ইনপুট নিয়েছি, আমার কি অরিজিনাল নাম্বারটা কি থাকছে এনের মধ্যে? 121 কি থাকবে শেষ পর্যন্ত? না স্যার। না স্যার, এক্স্যাক্টলি থাকবে না। কারণ দেখো, হ্যাঁ, তাহলে এনটাকে দেখো আমি কিন্তু হোয়াইলের ভেতরে আমি কিন্তু এনটাকে কিন্তু তোমার কাটাছেড়া করছি, আমি আলটিমেট তোমার এনটাকে তোমার জিরো করছি হোয়াইলের ভিতরে, জিরো দিয়ে আমি কন্ডিশন চেক করে যখন ফলস পাচ্ছি হোয়াইলে তখন কিন্তু হোয়াইল থেকে বেরিয়ে আসছি। তাহলে হোয়াইলের বাইরে এসে কিন্তু আমার এনটা কিন্তু তোমার জিরো। তাহলে ইনপুটটা নেওয়ার পর আমাকে এই 121-এর একটা কপি অন্য কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমাকে রেখে দিতে হবে। আমি এনটাকে নিয়ে আমি তোমার যা খুশি করি না কেন, কিন্তু সেই অরিজিনাল যে ভেরিয়েবলটা আমি নেব যার মধ্যে আমার এনটা রাখা আছে আমি তখন কী লিখবো? অরিজিনাল ইকুয়ালস টু এন। তাহলে এনটার মান যদি 121 হয় আমার কিন্তু এই অরিজিনাল যে ভেরিয়েবলটা তার মানও কিন্তু 121। আমি একে নিয়ে কিছু করছি না, একে আমি চেক করার জন্য রেখে দিচ্ছি পরে, আর এনটাকে নিয়ে আমি কিন্তু আপডেট করছি। লাস্টে গিয়ে আমি চেক করব যে হ্যাঁ স্যার বলো বলো স্যার, একবার একটু হালকা করে একটু জাস্ট আরেকবার বোঝাবেন, জাস্ট একটু ছোট করে বুঝিয়ে দিলে হয়ে যাবে। ওকে, ধরে নাও আমার একটা নাম্বার আছে 121 একটা নাম্বার, আমি ফার্স্টে রিভার্স করছি নাম্বারটার, ফার্স্টে আমি রিভার্সের লজিকটা লিখছি। ওয়াইল এন গ্রেটার দেন 0 এ ইকুয়ালস টু এন মডুলার ডিভিশন 10 এন ইকুয়ালস টু এন বাই 10। ওকে, আর রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10 প্লাস এ। এটা আমার রিভার্সের লজিক, এটা আমরা কিন্তু কেউ অস্বীকার করতে পারি না যে এটা আমার রিভার্সের লজিক নয়, এটা কিন্তু আমাদের রিভার্সের লজিক বা আমার রিভার্সে কিন্তু এইভাবে আমরা কাজ করেছি। আমি এনটাকে 121 ইউজারের কাছ থেকে ইনপুট নিই বা আমি প্রোভাইড করি, যা কিছু করি না কেন, আমি কিন্তু এই সেম 121টাকে আমি আর একটা ভেরিয়েবলের মধ্যে উঠিয়ে রাখছি। আমি সেই ভেরিয়েবলের তোমার নাম দিচ্ছি অরিজিনাল বলে তার নাম দিচ্ছি। আমি লিখছি অরিজিনাল ইকুয়ালস টু এন। তার মানে তোমার এন যদি 121 হয় আমার কিন্তু অরিজিনালটা কিন্তু 121, তাই তো? আমার রিভার্সটা বেরিয়ে গেল, তার রিভার্সটা কার মধ্যে আছে? এই আরইভির মধ্যে আছে। আর আমার অরিজিনাল নাম্বারটা কার মধ্যে আছে? না অরিজিনাল ভেরিয়েবলের মধ্যে আছে। আমি রিভার্সটা করার পর তাহলে 121-এর রিভার্স করার পর আমার আলটিমেট লুপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার রিভার্সের ভ্যালু কী থাকবে? 121 থাকবে লাস্ট টাইম। আমি ওই লুপ থেকে বেরিয়ে আসলাম, আমার এনটা কিন্তু জিরো হয়ে গেছে লাস্ট টাইম,
তো 0 গ্রেটার দেন 0 কন্ডিশন ফলস, আমি কিন্তু বেরিয়ে আসলাম লাস্ট টাইমে। বেরিয়ে আসার পর আমি এখন চেক করছি এখানে হোয়াইলের বাইরে এসে যে ইফ যদি আমার রিভার্সের ভ্যালু ডবল ইকুয়ালস টু যদি অরিজিনাল যে ভেরিয়েবলটা আছে তার ভ্যালুর সঙ্গে যদি সমান সমান হয়, তখন আমি বলে দিচ্ছি একটা প্রিন্টএফ মেসেজ দিয়ে আমি তাকে ডিসপ্লে করে দিচ্ছি যে দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রম। এটা আমার প্যালিন্ড্রম নাম্বার, এটা আমার প্যালিন্ড্রম নাম্বার। ওকে, আর যদি আমার ইফের কন্ডিশনটা ফলস হয় তাহলে এলসের মধ্যে আসবে না হলে এটা হচ্ছে নট প্যালিন্ড্রম। যদি রিভার্স নট ইকুয়ালস টু যদি তোমার অরিজিনাল হয় বা যদি রিভার্স ডবল ইকুয়ালস টু অরিজিনাল না হয়, তখন আমি তাকে ডিসপ্লে করছি নট এ প্যালিন্ড্রম, নট এ প্যালিন্ড্রম। ওকে, দিয়ে এলসটাকে শেষ করলাম। এই হচ্ছে আমার কোড। একটা মাইনর চেঞ্জেস করেছি যে আমি একটা কপি অরিজিনাল ভেরিয়েবলের মধ্যে উঠিয়ে রেখেছি, আর লাস্টে গিয়ে আমি রিভার্সের সাথে অরিজিনালটাকে আমি কম্পেয়ার করছি যে দুটো সমান কিনা। যদি দুটো তোমার সমান হয় তাহলে আমরা বলছি প্যালিন্ড্রম নাম্বার, আর যদি সমান না হয় আমি বলছি নট এ প্যালিন্ড্রম নাম্বার। তো এটা আমার হচ্ছে রিভার্সের লজিক। আর এখানে আমরা কন্ডিশনটাকে চেক করেছি যে অরিজিনাল ভ্যালু আর আমার রিভার্স ভ্যালুর মধ্যে সমান সমান কিনা। ঠিক আছে, বোঝা গেল? আমি রান করে দেখাবো, এটা সবাই বুঝতে পারলে এটা লজিকটা। স্যার প্যালিন্ড্রম নাম্বার মানে যেটা মানে অপোজিট করলেও সেমই থাকে সেই নাম্বারটাকে বলছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমার রিভার্সে দেখো কোড কিন্তু কোনো চেঞ্জ নেই। আমি পরে শুধুমাত্র এইটুকু পার্ট আমরা অ্যাড করেছি, এই পার্টটাকে আমি চেক করেছি যে আমার রিভার্সের ভ্যালু আর অরিজিনাল যে ভেরিয়েবলের ভ্যালু সেটা কি সমান। যদি সমান হয় নাম্বারটা প্যালিন্ড্রম, আর যদি সমান না হয় তাহলে তোমার নাম্বারটা নট এ প্যালিন্ড্রম। ওকে, এবার এইটাকে আমরা একটু অনলাইন কম্পাইলার দিয়ে দেখব। আমি এত কিছু এখানে আর রাখবো না, তাহলে তোমাদের সমস্যা হবে। আমি এখানে অরিজিনাল বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি যেগুলোর দরকার নেই আমি সেগুলোকে সব এখান থেকে মানে ট্রাঙ্কেট করে দেবো। অরিজিনাল ইকুয়ালস টু অরিজিনাল বলে একটা ভেরিয়েবল নিই, জাস্ট এখন পরে তাকে অ্যাসাইন করব। আমি কাউন্ট সাম ফাম এগুলো সব উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার এগুলো দরকার নেই, এর সাথে রিভার্স ফিভার্স এগুলো কিছুই দরকার নেই। এখন রিভার্স অফ এ নাম্বারও আমি এখানে দেখতে চাইছি না। এই হচ্ছে আমার অ্যাকচুয়াল কোড। আমি ইনপুটটা নেওয়ার পর দেখো কী করছি, অরিজিনাল ইকুয়ালস টু এন। ওকে, মানে তুমি যে এন্টার ভ্যালু দিয়েছো তার একটা কপি আমি অরিজিনালের মধ্যে উঠিয়ে রাখছি, দিয়ে আমি এনটাকে নিয়ে আপডেট করছি। যাই হোক, প্রিন্টএফ এটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আমার হোয়াইলটাও কমপ্লিট, রিভার্স হয়ে গেছে। আমি এখন বাইরে এসে আমি এখন চেক করছি যে যদি রিভার্স ডবল ইকুয়ালস টু যদি অরিজিনাল হয়, মানে অরিজিনালটা একটা ভেরিয়েবলের নাম আর কিছু নয়, ঠিক আছে, তখন আমি এখানে প্রিন্ট করছি প্রিন্টএফ প্যালিন্ড্রম নাম্বার। ওকে, যে বাইরে আসলাম, বাইরে সেটা সেমিকোলন দিলাম প্রিন্টএফের। আর এলসের মধ্যে আমরা লিখবো নট এ প্যালিন্ড্রম। ওকে, আমি কোডটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করলাম। ইফের জায়গায় আমরা জাস্ট এখানে করে দেবো এলস। ওকে, আমি এখানে লিখে দেবো নট এ প্যালিন্ড্রম, নট আ প্যালিন্ড্রম নাম্বার। ওকে, এই হচ্ছে আমার কোড, তাহলে আমরা এই লাইনটাকে অ্যাড করেছি, আর আমি ইফ দিয়ে কন্ডিশনটাকে চেক করেছি। কারণ কন্ডিশনটা চেক না করলে আমি তো বুঝতে পারবো না যে আমার নাম্বারটা প্যালিন্ড্রম কিনা, আমাকে তো কম্পেয়ার করতেই হবে আমার রিভার্সের সাথে আমার অরিজিনাল নাম্বারের। আর এবার কোডটাকে রান করছি। এন্টারের নাম্বার, আমি নাম্বারটা দিলাম 121, এন্টার প্রেস করলাম, আমাকে দেখাচ্ছে প্যালিন্ড্রম নাম্বার। আমি যদি কোডটাকে আবার রান করি, আমি দেখা নাম্বার দিই 132, আমাকে দেখাবে নাম্বারটা নট এ প্যালিন্ড্রম। ওকে, ক্লিয়ার? Yes, sir. Clear. Yes, sir. Yes, sir. Crystal clear. তাহলে এইভাবে আমরা কোনো নাম্বার প্যালিন্ড্রম কিনা আমরা চেক করব। আমরা যখন স্ট্রিং পড়বো তখন স্ট্রিংয়ের প্যালিন্ড্রম আমরা চেক করব তার ডিফারেন্ট প্রসিডিওর দিয়ে, ওটা স্ট্রিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো স্ট্রিংয়ে রিভার্স করার জন্য একটা ফাংশন আছে সিতে, যার নাম হচ্ছে strrev।
strrev দিয়ে আমি স্ট্রিংটা রিভার্স করব, দেন আমি অরিজিনাল স্ট্রিংয়ের সাথে আমার রিভার্স স্ট্রিংয়ের কম্পেয়ার করব। ওকে, কম্পেয়ার করতে একটা ফাংশন ব্যবহার করা হয় সিতে, যার নাম হচ্ছে strcmp। ওকে, তো সেটা আমরা শিখবো যখন আমরা স্ট্রিং পড়বো, স্ট্রিংয়ে গিয়ে আমরা সেই কনসেপ্টগুলো আমরা দেখব, স্ট্রিংয়ে রিভার্স করব তখন সেখানে গিয়ে। ওকে, এবার তোমাদের একটা হোম টাস্ক থাকবে, যেটা তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে কোনো হেল্প ছাড়া। এটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট ডিজিট and last digit of a number. ওকে, ধরো একটা নাম্বার ধরো তুমি ইনপুট দিয়েছো, ধরো তোমার ইনপুট ধরো হয়তো 1576, তোমাকে প্রোগ্রামটা আউটপুট দেবে 7, ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিটের সামেশন করে তোমাকে দেখাবে 7। ওকে, এটাকে সবাই একটু বাড়িতে ট্রাই করো। ওকে স্যার। এটা তো বাড়িতে এটা হোম টাস্ক থাকলো। স্যার এটা মানে যে কোনো ভাবে করলেই হবে তো? আমাকে আমার আউটপুট দরকার। আমি কিন্তু ওই 1576 এর জন্য কিন্তু আমি আউটপুট দেখবো না, আমি যে কোনো নাম্বার ইনপুট দেবো, তার জন্য যেন আমাকে দেখায় ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিটের সামটা। তো বলছি এটা কি মানে ইউজার ডিফাইন করব না নিজেই নাম্বার অ্যাসাইন করে করব? না, ইউজার ডিফাইন, ইউজার থেকে ইনপুট নেবে, ইনপুটটা ইউজারের কাছ থেকে নেবে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে কোনো হেল্প ছাড়া একটু নিজেরা ট্রাই করবে, না পারতেই পারো কিন্তু এখন নিজেরা ট্রাই করবে। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি হোয়াইল লুপ পড়লাম, তো আশা করি সবার হোয়াইল লুপটা বোঝা গেছে, আশা করি সবার হোয়াইল লুপ বোঝা গেছে। হ্যাঁ স্যার। বা হোয়াইল লুপ বা তার অ্যাপ্লিকেশনস আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তো খুব ইন্টারেস্টিং একটা লুপ, হোয়াইল লুপের কনসেপ্ট খুব ইন্টারেস্টিং। তো আরও অনেক ডিফারেন্ট প্রবলেমস আছে হোয়াইল লুপের ক্ষেত্রে। যাই হোক, তো সেটা আমরা ফর আর ডু হোয়াইল পড়ার পর আমরা তখন তার একটা কম্পারেটিভ স্টাডি করব, কম্পারেটিভ স্টাডি করে আমরা দেখব যে কোনটা ভালো কোনটা খারাপ। ওকে, কোনো কোশ্চেন্স? কোনো কোশ্চেন্স? হ্যাঁ স্যার। তাহলে সবার ক্লিয়ার তো আজকে হোয়াইল লুপের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? হোয়াইল লুপের কনসেপ্ট একদম স্যার। হ্যাঁ একদম। তাহলে কোনো কোশ্চেন্স নেই তোমাদের? তোমাদের কোনো কোশ্চেন্স নেই হোয়াইল লুপ নিয়ে? নো স্যার। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস শেষ করব, ঠিক আছে? আজকে আমরা ক্লাস শেষ করব আজকে। আর সবাই একটু সুইচ কেস আর ব্রেক কন্টিনিউ ভিডিওটা দেখেন। বলে দেবেন কোনটা? এনজি কন্ট্রোলার। হ্যাঁ বলবো, আমরা আগে এক্সিট কন্ট্রোল দেখি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা আগে এক্সিট কন্ট্রোল দেখি, তারপর তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা এক্সিট কন্ট্রোল দেখার পর এটা কিন্তু পরীক্ষায় আসে কোশ্চেন্সটা, যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন এন্ট্রি কন্ট্রোল লুপ অ্যান্ড এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, আমরা আগে হোয়াইলটা দেখি, আমার ডু হোয়াইলটা দেখি, আর ফরটাও একটু দেখে নেবো। যদি আমরা আগে দেখেছি ফরটা, তাও একবার দেখে নেবো ছোটো করে, দেখে দেওয়ার পর তারপর আমরা ডিফারেন্সিয়েট করবো, বা আমরা তারপরে কম্পারেটিভ স্টাডি করবো। ওকে, তিনটে লুপের মধ্যে। ওকে, তো ঠিক আছে তাহলে আজকে চলো, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। চলো, গুড নাইট স্যার, থ্যাংক ইউ।